যারা বোকা হয় তারা ডাক্তার হয়, যারা বুদ্ধিমান হয় তারা অন্য কিছু হয়, সায়েন্টিস্ট হয়, ইঞ্জিনিয়ার হয়। ভগবানে বিশ্বাস করেন? আমি ভগবানকে অন্ধবিশ্বাস করি। মেডিকেল হেলথ চেক আপ করলে মানুষ সমাজ সুস্থ থাকে, কোথাও লেখা নেই। এটা একটা ট্র্যাপ। এই কর্পোরেট হাসপাতালগুলো এই ফাঁদ পেঁচিয়ে রোগী ধরার জন্য। যখনই আমরা বলছি যে হার্ট হেলদি ফুড, তখন মাটন খেতে হবে, তারপরে চিকেন খেতে হবে, মাছ খেতে হবে, ডিম খেতে হবে। যখন ডিম খেতে হবে পুরো ডিমটা খেতে হবে, কুসুম বাদ দেওয়া যাবে না। সেটা তার মধ্যে একটা হয়তো ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরে যাতে কোভিড না হয়, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে হয়তো দেখা যাচ্ছে হার্টটা ইরিটেটেড হয়ে গিয়ে হার্ট রিদম ফাস্ট হয়ে গিয়ে তাকে কোলাপস করে দিয়েছে। ডাক্তারি কোর্সে আমরা কি কোথাও পিআর কমিউনিকেশন এগুলো শেখাই না? নাম হচ্ছে বাঁশ ছাড়ে রক্ত জবা ফুল। পাওয়া গেল কিশোরীর রক্তমাখা দেহ, কিশোরীর দেহ ছিঁড়ে নৃশংস দানব বিকৃত মাংসপিণ্ড করে গেছে। গ্রাম উজাড় করে লোক জড়ো হলো। এমন একটা পেশা যেটা একই কাজ করলেও পরিণতি অন্য হলে একদিকে আমরা সবাই একবার বলি ভগবান, আবার দুম করে তাকেই বলি শয়তান, এইরকম একটা জিনিস। কিন্তু তার হাতে কিন্তু সব কিছু থাকে না। তো যার উপরে তিনি কাজ করছেন তারও উপরে অনেকখানি নির্ভর করে। আমাদের এই সহিষ্ণুতা এই পেশার প্রতি একটু হয়তো বা বাড়ালে ভালো হবে। তো বুঝতেই পারছেন আমি ডাক্তারদের নিয়ে কথা বলছি। ডাক্তারদের সময় পাওয়া যায় না, এর জন্য অনেক কষ্ট করে আমরা এমন একজনের সাথে বসেছি আজকে, যিনি বাংলার বাইরে অনেকখানি সময় কাটানো সত্ত্বেও বাংলা ভাষাটা বোঝেননি, এবং সেটার পরিচয় তার আরেকটা সত্তা দিয়ে বেরিয়ে আসে। সেটা আমরা আলোচনার মধ্যে দিয়েই প্রকাশ করব। এমনিতে ডাক্তার হিসেবে জানবো যে কোনো হৃদয় ঘটিত ঘটনার জন্য উনি হৃদয়ের ডাক্তার হয়েছেন কিনা, কিন্তু এই মুহূর্তে কলকাতার স্বনামধন্য কার্ডিওলজিস্টদের মধ্যে ওনার নামের পরিচিতি আছে। আমাদের সাথে আজকে ডক্টর রবীন চক্রবর্তী। নমস্কার। নমস্কার। তো কয়েকটা জিনিস আগে আমার বোঝার জন্য, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যান্ড ইলেকট্রোফিজিওলজিস্ট, একটু কার্ডিওলজিস্ট তো বুঝলাম হৃদয়ের ডাক্তার, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মানে কি, আর ইলেকট্রোফিজিওলজিস্ট মানে কি? অনিমেষ, প্রশ্নটা খুবই সুন্দর, উত্তরটাও খুব জটিল নয়, উত্তরটা সহজ। কিন্তু তার আগে আমি একটা কথা বলি, তারপরে আমি এই প্রশ্নটার উত্তরে ফিরে আসি, কেমন? তুমি প্রথমেই আমার পরিচয় দিতে গিয়ে বা আমার সম্বন্ধে বলার আগেই বলেছ যে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা যখন খুব ভালো কাজ করেন তখন মানুষ তাদের ভগবান বলেন, আবার যখন কাজটা ঠিকমতো করতে পারেন না তখন তাদের শয়তান বলেন। এবং এটা না, সেটা কিন্তু বলিনি। আমি বলেছি একই কাজ তিনি করেন কিন্তু পরিণতি যখন কারেক্ট, আলাদা একদম আলাদা ঠিক। হয়। তাহলে পরিণতিটা যখন আলাদা হয়ে যায় তখন তাকে শয়তান বলেন। এই কথাটা একদম সত্যি এবং ভীষণভাবে সত্যি। সেই জন্য আমার একজন ডাক্তার হিসেবে সবসময় মনে হয় যে অনেক রুগী যখন ভালো হয়ে যায় তারা বলেন আপনি আমার কাছে ভগবান। আজকেও আমাকে আমার ভগবানত্ব আমার গুণগান গাইতে গাইতে চলে গেছেন। আবার যখন কাজের পরিণতি ভালো হয় না তখন বলে শয়তান। সেই জন্য আমার মা, উনি এখনও বেঁচে আছেন, ওনার 91 বছর পেরিয়ে 92 বছর হচ্ছেন। মা ওই জন্য বলে আমার ছেলেটা আজও মানুষ হলো না। তো যাই হোক, তো এখন এই প্রশ্নের উত্তর ফিরে আসি। সেটা হচ্ছে যে কার্ডিওলজিস্ট মানে হৃদরোগ বিশেষজ্ঞ। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মানে হচ্ছে যে সমস্ত কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞরা হার্টের অপারেশন করেন কিন্তু ছুরি কাছি না ব্যবহার করে, করেন ক্যাথেটারের সাহায্যে একই ধরনের অপারেশন, এবং সেইগুলো যেহেতু আমরা ক্যাথেটারের থ্রু দিয়ে হার্টের বিভিন্ন অর্গানগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি, তাকে ইন্টারভিন করি ঠিক করে দেওয়ার জন্য, সেই জন্য তখন বলা হয় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসাবে যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে, মানে এই যে হার্ট, এই হার্টের মধ্যে যে এই যে ধমনীগুলো আছে,
এই ধমনির মধ্যে যদি কোথাও কোনো ব্লক থাকে, তখন অনেকগুলো ব্লক থাকলে অনেক সময় সার্জেনরা অপারেশন করেন। তখন তাকে বলা হয় বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি মানে ব্লকটা যেখানে আছে তাকে বাইপাস করে নতুন করে রক্তনালী লাগিয়ে দেওয়া। সেটা বুকটা কেটে ভেতরে ঢুকে করতে হয়। কিন্তু চিকিৎসা শাস্ত্রের উন্নতির সাথে সাথে ওই ধরনের জটিল প্রক্রিয়াকে অনেক সহজতর করার জন্য আমাদের মতো ডাক্তারেরা আধুনিককালে ক্যাথেটারের থ্রু দিয়ে সেই ব্লকের মধ্যে পৌঁছে যান, সেখানে একটা তার দিয়ে, একটা বেলুন দিয়ে একটা স্টেন্ট লাগিয়ে দেন। যখন সেই প্রক্রিয়াটা করা হয় বা সেই প্রক্রিয়া করার নাম হচ্ছে করোনারি ইন্টারভেনশন। কেমন? তার মানে আমরা সহজ ভাষায় বলি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, মানে আমরা চামড়ার ভেতর থেকে যাই, না কেটে ক্যাথেটার নিয়ে গিয়ে তার এবং বেলুন সাহায্যে ব্লকটাকে খুলে দিয়ে একটা স্টেন্ট লাগাই। সেই জন্য যারা সার্জেন তারা যখন বাইপাস করেন বলা হয় সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস সার্জারি। আমরা যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমরা করি কি, ওই একই জিনিস করি এবং সেটা প্রত্যেক আর্টারিতে ব্লক থাকলে আলাদা আলাদাভাবেও করি এবং তার রেজাল্ট খুব ভালো, পেশেন্ট খুব ভালো থাকে। একদম যে কাটাছেঁড়া করা হয় না তা নয়, একটু আধটু কাটাছেঁড়া করা হয়, কিন্তু সেটা এতই কম যে তার জন্য কোনো রুগীকে অজ্ঞান করতে হয় না বা ভেন্টিলেটর রাখতে হয় না। সেই জন্য একে বলা হয় পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা পিসিআই, যেটা আগেকার দিনে বলা হতো পিটিসিএ বা অ্যাঞ্জিওপ্লাস্টি। কেমন? তো শুধু এটা তো গেল করোনারি আর্টারির কথা। যদি ভ্যালভের কোনো সমস্যা থাকে তাহলে সেই ভ্যালভের সার্জন কী করে না, এই ধরো এটা যদি আমরা হাড়টাকে ভেতরটা দেখি, এই যে হাড়টা দেখা যাচ্ছে, এই যে হার্টের ভেতরে একটা ভ্যালভ আছে। কেমন? এই যে ভ্যালভটা দেখা যাচ্ছে, এই যে ভ্যালভটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মাইট্রাল ভ্যালভ, এটা অ্যাওর্টিক ভ্যালভ। এই হার্টের যেটা মেন এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই যে মেন ভ্যালভটা অ্যাওর্টিক ভ্যালভ, এটা যদি খারাপ হয়ে যায়, যেমন আজকে আমার আরেকজন পেশেন্টের ছিল অ্যাওর্টিক ভ্যালভটা খারাপ, ঘটনাক্রমে আমি আজকেই প্রথম ডায়াগনোসিস করলাম। বহুদিন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, নিউরোলজিস্ট দেখিয়ে বেড়াচ্ছিল। আমরা এ তো এখানে ডায়াগনোসিস। এই ভ্যালভটা যখন খারাপ হয়ে যাবে তখন ভ্যালভটাকে কেটে বার করে দিতে হবে, তাই না? বার করে দিয়ে নতুন ভ্যালভ বসাতে হবে। তো যারা সার্জেন তারা করবে কি, বুকটা কেটে ভ্যালভটা কেটে বার করে নতুন একটা ভ্যালভ বসিয়ে দেবে। আজকালকার দিনে বিশেষত এই সাম্প্রতিককালে বছর আজকে এটা 2025 সাল, তো এই 2014-15 সাল থেকে শুরু হয়েছে, এখন খুব প্রচলিত হয়ে গেছে দেশে বিদেশে সব জায়গাতেই, বিদেশে বিশেষ করে আরও বেশি, যে ক্যাথেটারের ভেতর থেকে সেই ভালভটাকে নিয়ে গিয়ে ওখানে এই ভালভটাকে আমরা এরকম করে বসিয়ে দিয়ে চলে আসি। আচ্ছা, তাকে বলা হয় ট্যাভার। তাহলে হচ্ছে ট্রান্স এওর্টিক ভ্যালভ রিপ্লেসমেন্ট। আর যখন সার্জন করে সার্জিক্যাল এওর্টিক ভ্যালভ রিপ্লেসমেন্ট, অর্থাৎ SAVR, আমাদের যে TAVR। কেমন? তো এই TAVR করার যারা, যে ভ্যালভ অপারেশন করার যে ডাক্তার, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ইলেকট্রোফিজিওলজিস্ট মানে হচ্ছে যে হার্ট হচ্ছে এমন একটা শরীরের অর্গ্যান যার মধ্যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে। সেই ইলেকট্রিক্যাল সার্কিটটা হার্টটাকে চালায়। হার্ট তো বস্তুতে একটা পাম্প, এটা রক্তটা পাম্প করে যাচ্ছে, সে রক্ত পাম্প করে যাচ্ছে প্রত্যেক মিনিটে 72 বার স্বাভাবিকভাবে, সাধারণত 60 থেকে 100 বার। বেড়ে গেলে সেটা অ্যাবনর্মাল, 60-এর নিচে গেলে আবার অ্যাবনর্মাল। সেভাবে রক্তটা শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে রক্তের মধ্যে দিয়ে খাবার যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, নিউট্রিশন যাচ্ছে, শরীরের কোষে যাচ্ছে। কোষ থেকে সেগুলো যখন আবার কোষ গ্রহণ করার পরে যখন বেরিয়ে আসছে, যেটাকে আমরা বলি যে দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা আবার ডান দিকের হার্টে চলে আসছে। হার্টের দুটো অংশ, ডান দিক আর বাঁ দিক। ডান দিকের হার্টে চলে আসছে, সেটা পৌঁছে যাচ্ছে ডান দিকের হার্টের মাধ্যমে। অর্থাৎ এইটা যদি আমার হার্ট হয়, এই ডান দিকের এখান থেকে যেটা নীল দেখা যাচ্ছে, এটার ভেতর থেকে চলে আসছে ডান দিকের হার্টে। এখান থেকে এইটা হচ্ছে ফুসফুসে যাওয়ার অংশ, সেই ফুসফুসে চলে যাচ্ছে। ফুসফুসের মধ্যে কী হচ্ছে না, ফুসফুসে যে দূষিত রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই জন্য সেটা একটু কালো। সেই কার্বন ডাইঅক্সাইডটা চলে যাচ্ছে বাতাসে। সেই কার্বন ডাইঅক্সাইড কে নিচ্ছে? গাছ পাতা নিচ্ছে, তাদের কার্বন ডাইঅক্সাইড দরকার, তারা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। সেই অক্সিজেন বাতাসের সাথে তখন আবার হার্টের মধ্যে ফিরে আসছে বাঁ দিকে। বাঁ দিকে যখন আসছে সে অক্সিজেন, রক্তটা লাল রক্ত, এটা অতটা নয়, এটা একটু কালো রক্ত। কেমন? এই লাল রক্তটাকে তখন বাঁ দিকের হার্টটা পাম্প করছে, পাম্প করে আবার শরীরে পাঠিয়ে দিচ্ছে, মস্তিষ্কে পাঠাচ্ছে, চোখে পাঠাচ্ছে, হাতে পায়ে পেটে লিভারে কিডনিতে সমস্ত জায়গায় পাঠাচ্ছে। তো এই যে রক্তের যে সঞ্চালন বা চলাচল, এই চলাচলকে কন্ট্রোল করছে হার্ট একটা পাম্প হিসেবে, তাই না? তো সেই জন্য এই হার্টের পাম্পটা জেনারেট করতে গেলে একটা ইলেকট্রিসিটি দরকার, তাই না? সেই ইলেকট্রিসিটি কারেন্টটা হচ্ছে হার্টের মধ্যেই আছে।
এটা যদি হার্ট হয়, হার্টের যে ব্যাটারিটা থাকে এই হার্টের ঠিক এইখানটাতে থাকে, সেই ব্যাটারিটা হার্টটাকে চালাচ্ছে, সেটা এখান থেকে গিয়ে তারপরে আস্তে আস্তে বিভিন্নভাবে কারেন্টটা যাচ্ছে। এইটা যদি কোথাও কোনো গোলমাল হয়, যদি কারেন্টটা ঠিক মতো না যায়, তখন সেটাকে ইলেকট্রিক্যাল সার্কিটের সমস্যা দেখা যাবে। যেমন বাড়িতে লোডশেডিং হয়, কিংবা হঠাৎ লাইটটা দপদপ করে, সেরকম যদি হৃদযন্ত্রের লাইট দপদপ করে তখন তো মানুষের কষ্ট হয়, তাই না? সেইটাকে বোঝার যে ডাক্তার আছে তাকে বলা হয় ইলেকট্রোফিজিওলজি, তাকে ঠিক করার যে ডাক্তার আছে তাকে বলা হয় ইলেকট্রোফিজিওলজিস্ট। তো ঘটনাক্রমে আমি ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের পাশাপাশি এটাও করি, এবং এটা যথেষ্ট সাফল্যের সঙ্গে করি। শুধু করি না, এটা আমি বিভিন্ন ভারতবর্ষে যখন আমি প্রথম আসি তখন এই ধরনের ডাক্তারের সংখ্যা খুবই কম ছিল, খুবই কম। আমার পরিষ্কার মনে আছে, আমি সবে ইংল্যান্ড থেকে এসেছি, গোটা ভারতবর্ষে গুণে 5 জন মাত্র ইলেকট্রোফিজিওলজি, মাত্র 5 জন। আমার এখনও মনে আছে, আমার এক বন্ধু আমাকে ডাকলেন দিল্লিতে, আমরা একটা কনফারেন্সে গেলাম, সেখানে লোক নেই, আমরা সবাই শেখার চেষ্টা করলাম। সেই খুব ছোট মিটিং একটা ঘরে হয়েছিল, সন্ধ্যেবেলাতে ওরই বাড়িতে আমাদের ডিনার হলো। তো ডিনার আমি ওকে বললাম যে দেখো এইভাবে তো হবে না, তোমার তো অনেক বেশি ডাক্তারের দরকার, এত বড় একটা দেশ, 5 জন ইলেকট্রোফিজিওলজিস্ট কী হবে? তখন আমাকে বললো তাহলে রবিন কী করা উচিত? আমরা চলো আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করি। যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম, আমি জানতাম কী করে এই ধরনের ট্রেনিং করতে হয়। তখন আমরা এই ইলেকট্রোফিজিওলজি ট্রেনিং প্রোগ্রাম শুরু করলাম গোটা ভারতবর্ষ জুড়ে। এবং সেই ইলেকট্রিক্যাল যে ট্রেনিং প্রোগ্রাম, তখন আমি হায়দ্রাবাদে ছিলাম, হায়দ্রাবাদ অ্যাপোলোতে যখন আমি প্রথম ইংল্যান্ড থেকে এসে জয়েন করি, সেই হায়দ্রাবাদ অ্যাপোলোতে আমরা ইলেকট্রোফিজিওলজি প্রোগ্রাম চালু করলাম 3টে মডিউলে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। আমি জানি যে এই 3টে মডিউলের ভেতর থেকে যদি 7 থেকে 10 দিন করে এরা ট্রেনিং নেয়, তাহলে এই 1 মাস ট্রেনিংয়ে, অর্থাৎ এই 1 মাসের ট্রেনিংয়ে তারা একজন অ্যাটলিস্ট ইলেকট্রোফিজিওলজি সম্বন্ধে কিছু না কিছু জানবে। অ্যাটলিস্ট জানার থেকেও ইলেকট্রোফিজিওলজিটা যে গুরুত্বপূর্ণ এর সম্বন্ধে একটা ইন্টারেস্ট ডেভেলপ করবে। ইন্টারেস্ট ডেভেলপ করলে আস্তে আস্তে ওটা ক্যারিয়ার হিসেবে নেবে। যখন ক্যারিয়ার হিসেবে নিল, এবং অনিমেষ তুমি বিশ্বাস করবে না, এটা করেছি, করার পরে প্রথমবারে আমার কাছে 40 জন এলো আমাদের কাছে, সেটা আস্তে আস্তে বাড়লো। তারপরে ঠিক 1 বছর বাদে আমি আমেরিকার বস্টনে গিয়েছিলাম আমাদেরই একটা ইলেকট্রোফিজিওলজির কনফারেন্স অ্যাটেন্ড করতে। তো বস্টনে আমি আর আমার আরেক বন্ধু, সেও হায়দ্রাবাদে ছিল, সেও খুবই ভালো। তো আমরা দুজন গল্প করতে করতে উপরে এসকেলেটার থেকে নিচে নামছি, আমাদের একটা সেশন আছে, সেই সেশনটাকে আমাদেরকে লেকচার দিতে হবে। যখন আমরা নামছি তখন দেখি নিচেই সিঁড়ির গোড়ায় ওই এলিভেটর যেটা মুখটায় 3টে ছেলে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান ছেলে দাঁড়িয়ে আছে। তো যখন আমরা নামলাম, আমাদের দিয়ে তাকে বললো স্যার চিনতে পারছেন? সত্যি কথা বলতে আমি চিনতে পারিনি। বলছি হ্যাঁ বলো কী ব্যাপার? বললো যে এরকম, স্যার আপনি আমাদের হায়দ্রাবাদে ইলেকট্রোফিজিওলজি কোর্স পড়িয়েছিলেন, আমরা সেই কোর্সটা অ্যাটেন্ড করে আমাদের এত ভালো লেগেছে, আমরা সেখান থেকে আমেরিকাতে এসেছি, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, এখন আমরা এখানে ইলেকট্রোফিজিওলজি ট্রেনিংয়ে যোগদান করেছি। শুনে আমার আর আমার সেই বন্ধুর মন একদম ভরে গেল, যে বুঝলাম যে আমাদের সেই যে শিক্ষার পদ্ধতি, সেই যে ট্রেনিং ওয়ার্কশপ, সেটা এত সুন্দর কাজে লেগেছে যে তারা অনুপ্রাণিত হয়ে আমেরিকা পর্যন্ত চলে এসে সেখানকার বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। এবং পরবর্তীকালে তারপরে তো আমি অনেক ছেলেকে ইংল্যান্ডে পাঠিয়েছি, আমেরিকাতে পাঠিয়েছি। এই সম্প্রতি 3 মাস আগে একজনকে আমি তাইওয়ানে পাঠিয়েছি। তাইওয়ানে বা চায়নাতে, তাইওয়ানে এই সমস্ত স্পেশালিটি ভীষণ ডেভেলপড। তো সেখানকার অনেক বন্ধুবান্ধব আছে, আমার খুব ক্লোজ বন্ধু তারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করাতে সে বলে ঠিক আছে তোমার ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও। তার উদ্দেশ্যটা হচ্ছে যে আমেরিকা ইংল্যান্ডে পাঠাতে গেলে প্রথম কথা ব্যয়বহুল, সকালে সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে ওখানে ওরা অনেকে পয়সা দেয় না, থাকতে হয় নিজের পয়সায়। তারপরে হচ্ছে ওখানে থাকলেও ওরা হ্যান্ডস অন ট্রেনিং পায় না, কারণ সেই হ্যান্ডস অন আলাদা পরীক্ষা পাস করতে হয়। তাইওয়ান বা এই সমস্ত জায়গাতে আমার ব্যক্তিগত পরিচয় থাকার জন্য তাদের কিছু স্টাইপেন্ড দেয়, কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেয়। তবে একটাই কন্ডিশন, যে ওদেরকে আবার আমাদের দেশে ফিরে আসতে হবে। আর আমি তো চাইবই যে এরা দেশে ফিরে আসে, তাই না? অবশ্যই। তো সেই জন্য তারা ফিরে আসে। এই ছেলেটিও খুব ভালো করছে, আমার সঙ্গে যোগাযোগ আছে, আমি আশা করি সে ফিরে এলে আরও ভালো কাজ করবে। এইটাই হচ্ছে ইলেকট্রোফিজিওলজিস্ট। তো এত কিছু শুনলাম, অনেকখানি বুঝতে পারলাম না, কিছুটা বুঝতে পারলাম, আবার চালিয়ে দেখতে হবে বারবার করে বোঝার জন্য। তো এই যে এত কমপ্লিকেটেড একটা জিনিস বললেন, আজকাল তো ফেসবুক রিলে দেখি প্রচুর বিকম করা, বিকম পাস করা ভদ্রলোক ভদ্রমহিলারা বলে দিচ্ছে হার্ট কিভাবে ভালো থাকে। তাহলে এত কমপ্লিকেটেড ব্যাপার হার্টটা? এখন সেটা নির্ভর করছে সে কীভাবে জিনিসটা বুঝতে চাইছে বা বুঝছে তার উপরে।
তাদের কথা শুনে তো লোকজন তাদেরকে ফলো করে করে আমার হার্ট ভালো থাকবে এরকম একটা আশ্বাসও পাচ্ছে। সমস্যাটা হলো এটাই যে যখনই কোনো জিনিসটা খুব দুরূহ হয়, যখন জিনিসটা খুব জটিল হয়, আমাদের মানসিকতা হচ্ছে, মানুষের মানসিকতা হচ্ছে যে খুব জটিল হলে ব্যাপারটা থেকে দূরে থাকা, এড়িয়ে চলা। কিন্তু মানুষের শরীর এমন একটা জিনিস যে তাকে দূরে তো রাখা যায় না, কারণ সেটা তার নিজের অংশ, আর সেখান থেকে এড়িয়ে থাকাও যায় না। অথচ মানুষের শরীরটা খুব জটিল, এতই জটিল যে আমরা এতদিন ডাক্তারি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডাক্তারি করে তাদের সঙ্গে মেলামেশা করে আমি আজও বুঝতে পারি না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে যেটাকে আমার আজকে সঠিক মনে হয়, ঠিক পরের দিন মনে হয় না সেটা তো সঠিক ছিল না, সেটা তো পাল্টে গেছে। কারণ এটা এত বেশি পাল্টায় যে তার সঙ্গে আমাদের যে বর্তমানের জ্ঞান বা আজকের জ্ঞান এবং আগামীকালের জ্ঞানের মধ্যে অনেক পাল্টে যায়। তো সেই জন্যই তখনই মনে হয় যে নিজেকে খুব ভালো লাগে যে এই ডাক্তারি হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে কোনো দিন প্রফেসর হওয়া যায় না, মাস্টারমশাই হওয়া যায় না, সব সময় ছাত্র থাকতে হয়। কারণ আজকে যেটা ভাবছি আমি মাস্টারমশাই, যেটা আমি আমার ছাত্রকে পড়ালাম, পরের দিন সকালে কিন্তু সেটা পাল্টে গেছে। আমাকে আবার ছাত্র হয়ে পরের দিনেরটাও জানতে হবে। খুব সহজ উদাহরণ হচ্ছে যে আমি যখন ডাক্তারি ছাত্র ছিলাম, আমার মাস্টারমশাই, স্বনামধন্য মাস্টারমশাই তখনকার দিনের, তারা আমাকে যখন পড়িয়েছেন, তারা এই রক্তচাপের যে সমস্ত ওষুধ দিতেন, ডায়াবেটিসের যে সমস্ত ওষুধ দিতেন, হার্ট অ্যাটাকের সময় যে ধরনের মানুষকে চিকিৎসা করা হতো, আজকের 2024 সালে, আমি যে গল্পটা বলছি সেটা 1975 সালের গল্প। 1975 সালে যখন চিকিৎসা করা হতো তখন, আর আজকে 2025 সালে পৌঁছে দেখা যায় সেগুলো সব সব ভুল ছিল, একদম ভুল ছিল। তাহলে কি মাস্টারমশাইরা তখন ভুল ছিলেন? তা তো নয়। সেই সময়ের জন্য হয়তো তাদের কাছে সেটা ঠিক ছিল। তাহলে এই যে সময়ের সাথে সাথে যে চিকিৎসা শাস্ত্রের পরিবর্তন, জ্ঞানের পরিবর্তন, এটা খুব ভালো লাগে না? এটা তো জ্ঞানীর বিড়ম্বনা। যাদের এই জ্ঞানটা নেই তারা খুব কনফিডেন্টলি রিল বানিয়ে বলে দিতে পারে যে এইটা হ্যাঁ, করো, কিন্তু তাতে ঠিক তো হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে হয়তো বলাটা সহজ, বোঝাটা কঠিন। যখনই বোঝাটা কঠিন হয়ে যায়, বলাটা সহজ হয়, তখন মানুষ বলতেই ভালোবাসে, বুঝতে ভালোবাসে না। সেটাই। তো আমি আপনাকে একটা প্রশ্ন করব, যেটা ডাক্তারি নিয়ে একটু একটু সরে যাচ্ছি, যে একটা ডাক্তারের জীবন, তার আগে জেনে নি ক ঘন্টা দিনে কাজ করেন? এখন আমার দিন শুরু হয় সকাল 9টায়। আমার আজকে একটু তাড়াতাড়ি শেষ হলো, তার মানে বোধহয় 8:30টায় শেষ করি, 8টা 15 নাগাদ শেষ করি, 8টায় ধরা যাক। সেটাও তাহলে তো হচ্ছে, এইটার জন্য, হ্যাঁ, এরপরে তো 11 ঘন্টা। তাহলে ওই 10 ঘন্টা থেকে 11 ঘন্টা, তাও অনেক এখন কাজের চাপটা অনেক কমে গেছে। আগে যেমন অনেকটা অন কল নিতাম, আরও বেশিক্ষণ হাসপাতালে থাকতাম। এমনও সময় হয়েছে যে সকাল হয়তো 8টায় বেরিয়ে গেছি, হাসপাতালে গেছি, পেশেন্ট দেখেছি, অপারেশন করেছি, ফিরে ফিরে করে টোরে বাড়ি ফিরেছি হয়তো রাত 10টায়। এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে বসেছি, হঠাৎ একটা ফোন কল, হার্টের ডাক্তার, বুকে ব্যথা, স্যার এমার্জেন্সি এসছে। আবার চলে গেছি, চলে গিয়ে সেই অপারেশন করেছি, করে রাত 2:30টায় ফিরেছি। 2:30টায় ফিরে 4টের সময় যে ফোন করেছে, বলেছে, বলল কেমন আছে পেশেন্ট? না, পেশেন্ট স্যার ভালো আছে। এই জন্যই আমাকে ফোনটা করতে হয়েছিল। বলেছিলাম তুই কিন্তু আমাকে 4টায় ফোন করবে, কারণ আমার জানা দরকার ছিল যেন রুগীটা ভালো থাকে। যখন বলেছে স্যার 4টায় ফোন করবে, 4টায় ফোন করেছে, রুগী ভালো আছে তো, কোনো অসুবিধা হবে না তো? না স্যার, একদম ঠিক আছে। বলছে এখন চা খাবো, বলছে সকাল 4টের সময়, একদম ভালো হয়ে গেছে, কারণ তার আগে 24 ঘন্টা কিছু খাইনি। কারণ আমার তখন ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ছিল এখান থেকে ইংল্যান্ড যাওয়ার জন্য। আমার ফ্লাইটটা ধরার ছিল, সেটা বোধহয় 7টা কত ছাড়তো, আমাকে 5টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছানো দরকার ছিল। এবারে সহজেই অনুমান করা যায় যে আমি কতক্ষণ কাজ করেছি। এরকম প্রচুর ওরকম উদাহরণ আছে। যখন তো আসলে আমরা সময়ের দিকে তাকিয়ে কাজ করি না, আমরা কাজের দিকে তাকাই। তো আপনার স্ত্রীও ডাক্তার। ডাক্তার, আপনার মেয়েও ডাক্তার। এবার সব সময় তো একই সময়ে দুজনে কাজ করছেন না, কাজের ওভারল্যাপটা না হয়ে হয়তো বা আপনার সময়টা শেষ হলো, ওনার হলো না, অ্যান্ড ভাইস ভার্সা। হয়তো বা 2 দিন মুখ দেখা দেখি হলো না। 2 দিন, আরও বেশি। এমনও হয়েছে তো যে হয়তো আমি এমন ঘটনা ঘটেছে, সেটা হয়েছিল, এটা মানে এখনও মনে আছে, ঘটনাটা খুব সুন্দর হয়েছিল। সেটা হয়েছিল যে আমি তখন হায়দ্রাবাদে,
হায়দ্রাবাদে আমি একটা বিরাট বাড়ি থেকে বেরিয়েছি। আমার একে ম্যাডামকে বললাম যে আমার এতে হাসপাতালে একটা কাজ আছে, আমি সঙ্গে সঙ্গে যে সুটকেসটা নিয়ে বেরিয়ে গেলাম যে ওখান থেকে আমি এয়ারপোর্ট চলে যাব। তো ওনার নামটা একটু বলে দিলেই। ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, উনি অঙ্কোলজিস্ট। তো ওনাকে বলে আমি জাস্ট হাসপাতালে গেছি, গিয়ে আমি অপারেশনটা কমপ্লিট করেছি। অপারেশনটা কমপ্লিট করে আমাকে ইউএসএতে যেতে হবে, এবং ইউএসএ ফ্লাইটটা যাবে আমস্টারডাম হয়ে। তো ওখান থেকে আমি তখন হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট ফ্লাইট ছিল না। তো হায়দ্রাবাদ থেকে বম্বে গেছি, বম্বে থেকে আমি কেএলএম ফ্লাইট ধরে আমি এতে গেছি, আমাদের হল্যান্ডে নামবো। তখন আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমাকে ওই বিজনেস ক্লাসে ওই ফ্যাকাল্টি ছিলাম ওই মিটিংয়ে, আমাকে লেকচার দেওয়ার জন্য ওরাই টিকিট পাঠিয়ে দিয়েছিল বিজনেস ক্লাসে। তো আমি ওখানে ঘুমিয়ে পড়েছি, এবং ঘুমিয়ে পড়তে এখন আমি খেয়ালও করিনি, হঠাৎ মানে ঘুমটা ভেঙে গেছে। তাকিয়ে দেখি আমার ডান দিকে একজন খুব নামকরা ফিল্ম অ্যাক্ট্রেস, বম্বের ফিল্ম অ্যাক্ট্রেস আমার পাশে বসে আছে। তো আমি আর নামটা এখন আর বলছি না। তো যখন পাশে বসেছে, ন্যাচারালি কথায় কথা তার সঙ্গে পরিচয় হলো। তো সে তখন খুব টপমোস্ট হিরোইন একদম বম্বে। তো আমাকে বললো যে ইউ হ্যাভ বিন ভেরি টায়ার্ড। খুব সুন্দর কথা বলছেন। ইয়েস, আই হ্যাড এ ভেরি ব্যাড টাইম। স্যার আমাকে জিজ্ঞেস করে কী করেন। আমি বললাম ওই ডাক্তারি করি। ডাক্তারি শুনে উনি খুব ইন্টারেস্ট হয়ে গেলেন, কী করেন না করেন। কথাবার্তা বলতে বলতে তখন বললো যে এরকম আপনি তো এরকম হার্টের অপারেশন করেন, তো এটা খুব সুন্দর লাগে, আমরা তো অভিনয় করি, আমরা তো বুঝতে পারি না, আমরা কেন আপনি ডাক্তারি করতে চান? বললো আমি কি ডাক্তারি করতে পারবো? তো অনেক আছে, অনেক তো। আপনার বয়স কত? তো একটা বললো বয়স। আর হ্যাঁ, এখন আপনি মেডিকেল এন্ট্রান্স ঢুকে যান না, চান্স পেয়ে যাবেন। চান্স পাওয়ার পরে আপনাকে টানা 12 বছর কাজ পড়াশোনা করতে হবে, সব যদি বড় স্পেশালিস্ট ডাক্তার হতে হয়, তারপরে দেখবেন আপনি সব বুঝতে পারবেন। পড়ার পরে হু হু করে উনি হাসছেন। হাসতে হাসতে আমাদের করতে করতে আমরা তারপরে এতে নেমে এলাম, হল্যান্ডে নেমে গেলাম। তখন অলরেডি ভোর হয়ে যাচ্ছে। তা নেমে এলাম, আমি নামার পর উনি খুব খুশি হলেন। আমি বললাম ঠিক আছে, আপনার শ্যুটিং আছে, আপনি শ্যুটিং করুন। ওরা শ্যুটিং করতে গেছিলো, বিরাট ক্রু নিয়ে গেছিলো, ওদের আরও অনেক লোকজন ছিল। আমি ওখান থেকে আবার কানেক্টিং। নামটা বলেই দিন, আমরা বুঝি যে কাকে ভয় দেখিয়ে একটা সুন্দরী ডাক্তার হতো আপনি বন্ধ করে সেই রাস্তা বন্ধ করে দিলেন। ওর নাম ছিল রবিনা টেন্ডন। বাহ, রবিনা টেন্ডন ডাক্তার হলে খুবই ভালো হতো। আচ্ছা স্যার, যেটা কয়েকটা ঘটনা বলি। এই কিছুদিন আগে কর্ণাটকায় একজন ডাক্তারকে, আর এটা বলছি তার কারণ আছে, একজন ডাক্তারকে কিডন্যাপ করা হয়েছিল, শুনে থাকবেন। 6 কোটি টাকা সকালবেলা র্যানসাম চাওয়া হয়েছিল। তাকে দুপুরবেলা কিডন্যাপাররা 300 টাকা হাতে দিয়ে বলেছে এই নাও, বাসে করে বাড়ি ফেরত চলে যাও। ডাক্তারদের কি আধবেলার বেশি সহ্য করা যায় না? মানে কিডন্যাপাররা পয়সা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে যে বাবা আমাদের মুক্তি দাও। এই ডাক্তাররা সোশ্যালাইজ করতে গেলেও দেখেছি শুধু ডাক্তারদের সাথে বসে, আমাদের সাথে কথাই বলে না। আমাদের মানে কি? আমরা নর্মাল লোকেরা। ডাক্তাররা তেমন নর্মাল নয়? না, অবশ্যই নর্মাল, কিন্তু তাদের গণ্ডির নর্মাল। আমরা যেন ওই বলয়ে ঢুকতেই পারবো না। না, এখানে এটা যে মানে সত্যি কথা বলতে কতগুলো কথা খুব পরিষ্কার মনে রাখতে হবে। ডাক্তাররাও কিন্তু সামাজিক, ডাক্তাররাও মানুষ, ডাক্তাররাও যে কোনো একটা বাড়ির যে কোনো একজন ছেলে, সেই পরবর্তীকালে ডাক্তাররা দেখবে তোমার বাড়িতেও এরকম হয়তো সে হয়তো তোমারই কোনো ভাই, কোনো কাজিন ভাই বা কিছুভাবে কোনো তুতো ভাই, কিন্তু একসাথে বড় হয়েছে, সে ঘটনাক্রমে ডাক্তার হয়েছে। মানে আর কিছু কিছু লোক হয়তো ডাক্তার হয়নি। ও সত্যি কথা বলতে কি, যারা একসাথে বড় হয় তাদের মধ্যে কিছু কিছু মানে ছেলেমেয়েরা যেমন থাকে আর কি, ছোটো ছেলেমেয়েরা, কেউ কেউ বুদ্ধিমান হয়, কেউ কেউ বোকা হয়। যারা বোকা হয় তারা ডাক্তার হয়, যারা বুদ্ধিমান হয় তারা অন্য কিছু হয়, সায়েন্টিস্ট হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, তাই না? তো এখন সেটা একটা কারণ। তো এখন কোনো আলাদা বলয় তৈরি হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু ডাক্তারি সাবজেক্টটা, চিকিৎসা শাস্ত্রটা একটু একটু জটিল, এবং একটু মানে জটিলের থেকে বলবো গুঁড়ো, এটা হচ্ছে কারেক্ট বাংলা শব্দ। গুঁড়ো মানে হচ্ছে যে খুব রহস্যময়, জটিল নয়, রহস্যময়। এখন রহস্যটা সে নিজেও জানে না সেই জন্য। এবং ডাক্তাররা যেহেতু বহুদিন ধরে এটা করে আসে, তখন তাদের কথাবার্তার মধ্যে বিভিন্নভাবে এই কথাগুলো থাকে। সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে অনেক সময় বোধগম্য হয় না। যেমন তুমি এখনই একটু আগে আমার বললে যে আমার ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আর ইলেকট্রোফিজিওলজি, তুমি অনেকটাই বুঝতে পারোনি। কেমন? এখন এখানে হয়তো তুমি বুঝতে না পারলেও তোমাকে বুঝতে পেরেছো ভান করতে হবে। কিন্তু যদি আমরা সবাই একসঙ্গে গল্প করতাম, তাহলে তুমি হচ্ছে কী যে বলে যাচ্ছে বাবা, তার থেকে আমি না থাকাই ভালো। তাহলে অনেক সময় তারও একটা ইচ্ছা হয় যে ঠিক আছে চলে গেল।
আর ডাক্তারও মনে করে তো কিছুই বুঝতে পারছে না আমি কী বলবো। তো সেইটা একটা কারণ থাকে। আর একটা কারণ থাকে যে অনেক সময় দেখা যায় যে এই যে ডাক্তাররা যখন একসঙ্গে বসে আছে বা তার সঙ্গে যখন মেলামেশা করছে, যেমন আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমি তো একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং আমি বেশিরভাগই যেটা করি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, ইলেকট্রোফিজিওলজি এই সমস্ত করি। তো এখন আমি আমারই কোনো অডাক্তার বন্ধুবান্ধবের কোনো অনুষ্ঠানে গিয়েছি, সে কারো বিয়ে হতে পারে বা এমনি কোনো সামাজিক একটা অনুষ্ঠান হতে পারে, সেখানে গেছি। যেখানে পরে বললো যে আরে এ তো এসে আমাদের ডাক্তার বন্ধু চলে এসছে, আরে শোনো 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 তুমি কেমন আছো, অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ আচ্ছা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। না তোমাকে একটা কথা আমার জিজ্ঞেস, হ্যাঁ বলো ওর কী কথা। আমার বুঝলে কোমরে ব্যথা আমার হচ্ছে। হ্যাঁ এই এই কানের পেছনটাতে কি একটা হচ্ছে, তুমি একটু দেখবে। এখন তাকে আমি কি বলবো যে সেটা যে আমি কানের ব্যাপারটা বুঝি না বা কানের ব্যাপারটা করতে পারি, এখন সেটা যদি আমি না দেখি আর তারপর যদি না বুঝি আর যদি বলি সে কি তুমি না ডাক্তার, মানে এমবিবিএস করেছো। তার কাছে ধারণা হচ্ছে সে যখন ডাক্তার তার সব কিছু যা জানা দরকার জানতেই হবে এবং ওই বাড়িতে ওই বিয়ে বাড়ির আসরেই তাকে বলতেই হবে। সেগুলো যদি সে না করে তাহলে সে ডাক্তারির কিছুই জানে না। তো এই যে একটা উপসংহারে আসা, সেটা একটু বেমানান, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডাক্তার ডাক্তারি করে তার যেখানে ডাক্তারি করে হাসপাতালে বা যদি তার কোনো ব্যক্তিগত ক্লিনিক থাকে সেখানে, সে বিয়েবাড়িতে গিয়ে ডাক্তারি করতে যায় না, তাই না? জানতে হবে বিয়েবাড়িতে সে ডাক্তারি করতে আসেনি, সেই বিয়েবাড়িতে সেই নবদম্পতিকে দেখতে এসেছে এবং বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে এসেছে এবং খেতে এসেছে, তাই না? তো সেটা তার কাছে খুব মানে প্রফেশনাল মনে হয় না। তা বলছেন আমরাই দূরে সরিয়ে রাখি? না, এখন এই যে ওই যে আইডেন্টিফিকেশানটা, যে ডাক্তার সবসময় সে সব জায়গায় ডাক্তার নয়, সে তার হাসপাতালে ডাক্তার, সে তার ক্লিনিকে ডাক্তার, তাই না? তার বাইরে যখন সে আমাদের মতো কেউ একজন, সেইভাবে এটা এমনও হতে পারে যে তাদের কোনো দোষ নেই, আমাদের সমাজটা তাদেরকে এভাবে চিনিয়ে দিয়েছে। তার কোনো সমাজে কোনো দোষ নেই, কারণ পরম্পরার মধ্যে দিয়ে আমরা যদি যাই তাহলে দেখা যাবে যে আমার মানে আমার আগের ফ্যামিলি তাদের প্রত্যেকের মধ্যে, বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বলতে চাইছিলাম, আমার পরিবারে অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তার। আমার জ্যাঠামশাই ডাক্তার, উনি বিধানচন্দ্র রায়ের আন্ডারে, ডাইরেক্ট বিধানচন্দ্র রায়ের আন্ডারে কাজ করেছেন। ওনার মেয়ে মানে আমার দিদি, সেও ডাক্তার। তারপরে আমার আর একজন আছে জ্যাঠামশাই, আমার 3 জ্যাঠামশাই ডাক্তার। এটা হচ্ছে আমার বাবার সাইডে। আমার আমার মামাবাড়ির সাইডেও 3 জন ডাক্তার এবং একজন তো খুব ভালো ডাক্তার ছিল, তখনকার দিনে দার্জিলিংয়ে ঘোড়ায় চড়ে ডাক্তারি করতেন। কিন্তু এই সমস্ত সেই জ্যাঠামশাইকে আমি নিজের চোখে দেখেছি। সেই জ্যাঠামশাই যখন আমাদের বাড়িতে আসেন তখন আমি মাত্র স্কুলে পড়ি, স্কুলের ছাত্র। আরে এই সোনাদা এসেছে, সোনাদা মানে আমার সোনা জ্যাঠামশাই, সোনাদা এসছে, সোনাদা এসে সোনাদা যখন বসে বললো ব্যাস সোনাদার কথা বলবে কি সব হচ্ছে, সোনাদা আমার এটা হয়েছে, সোনাদা আমার ওটাই। সোনাদা দারুণ মানুষ ছিল, অসাধারণ ভালো মানুষ। সেই সোনাদা তখন সবাইকে ভুলে টুলে গিয়ে, তাহলে আমি বললাম কি আচ্ছা, আমি বললাম যে সোনা জ্যাঠামশাই এখানে কি মানে আমাদের এখানে অনুষ্ঠানে, আমার পৈতেতেই এসেছিলো, আমার পৈতের গল্প বলছি, আমার পৈতেতে সোনা জ্যাঠামশাই এসেছিলো, বাবা সোনাদাকে ডেকে এনেছে। আর সেটা সাংঘাতিক গোপনে ঘটনা যে আমার পৈতে হচ্ছে এবং বাবার যিনি মাস্টারমশাই ছিলেন উনি এসেছিলেন, উনি সাংঘাতিক, আমার বাবা খুব ভীষণ ভালো ছিল, লেখাপড়া ছিল, তো উনি সংস্কৃতিতে খুব ভালো ছিলেন। আর আমার ভাই, তার যে মানে থাকে না একজন প্রিস্ট থাকে যে পুঁইতেটা দেয়, আমার ভাইয়ের একজন প্রিস্ট ছিল, সেও একজন ইয়ে, তারপরে সে আর আমার নিজের জ্যাঠামশাই মানে বাবার ইমিডিয়েট যে বড় ভাই উনি ছিলেন পণ্ডিত, উনি খুব, এবং তারা নিজেদের মধ্যে এই কেমন আছো, আরে অনেকদিন পরে দেখা হলো, এই কথাগুলো পুরো সংস্কৃতে বলে যাচ্ছে। এবার এক কাপ চা দাও, একটু খাবো, সংস্কৃতে বলে যাচ্ছে, দে আর টকিং ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। কেমন, তার মাঝখানে ওদেরই মাঝখানে আমার সোনা জ্যাঠামশাই বসে আছেন, তাকে সব বলছেন যে সোনাদা আমার এখানে ব্যাপার, সোনাদা ডাক্তারি করে যাচ্ছে। জিনিসটা বেমানান, তো বেমানান না? কি মনে হয় সেটা কি তাহলে এখন সেক্ষেত্রে ডাক্তারের দোষ না মানুষগুলোর দোষ? কারোই দোষ নয়। কেন ওই যে মানে অবস্থাটা, এই অবস্থাটা এই সমাজ তৈরি করেছে। এটা কিন্তু যদি কেউ বিদেশে যায়, যদি আমেরিকায় যায় বা ইউরোপে যায়, ইংল্যান্ডে যায়, এটা হবে না। কারণ আমি যখন ছিলাম, আমি যতক্ষণ হাসপাতালে ততক্ষণ আমি ডাক্তার, যতক্ষণ হাসপাতালের বাইরে তখন আমি ডাক্তার নই, তাই না? বা আমি যখন আমার ক্লিনিকে তখন আমি ডাক্তার। তার কারণটা হচ্ছে, এটা বোধহয় আমার খুব বলা খুব দরকার, সেটা হচ্ছে যে আমি যখন কেউ জিজ্ঞেস করি, আমি যখন এরকম জায়গায় যাই, আমারও এরকম অবস্থা মুখোমুখি হতে হয়, তখন আমি সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি বিক্রমাদিত্যের গল্প শুনেছো? রাজা বিক্রমাদিত্য। এখন বিক্রমাদিত্যের গল্পটা হচ্ছে যে বিক্রমাদিত্য একজন মহানুভব রাজা ছিলেন, খুবই প্রজাপ্রেমী, প্রজাদের জন্য একদম মানে শরীর দিয়ে মন দিয়ে সবসময় প্রজাদের উন্নতির কথা ভাবতেন এবং ওনার সময় সেই যে উজ্জয়িনী নগর, সে সাংঘাতিক মানে ভালো উন্নত হয়েছিল।
তো এখন যখন উনি বিভিন্ন যে রাজার ছাড়া যখন এমনি যখন বেড়াতে বেরোতেন, তখন যদি প্রজারা তার কাছে কিছু বলতো, তখন বলতো তুমি বিচারালয়ে এসো। হ্যাঁ, হয়তো কেউ ভুল করেছে, কেউ অন্যায় করেছে, যে মহারাজা এই জিনিসটা হয়েছে বলে তুমি বিচারালয়, এখানে না, তুমি বিচারালয়ে এসো। তো এভাবে একবার ওনাকে একজন পণ্ডিত এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা মহারাজ, আপনার কাছে যখনই যান তখনই আপনি বলেন বিচারালয়ে আসতে কেন? তো আবার আপনি যখন এতে সিংহাসনে বসেন তখন আপনি কাউকে বকেন, কাউকে প্রচণ্ড ধমকান, কাউকে একটু আদর করেন, কেন আপনি কথাগুলো ঠিকমতো শোনেন না কেন? আপনার তো শোনা উচিত যে উনি কী কারণে বলছেন, সেগুলো না শুনে আপনি হঠাৎ দুম করে বকে দিলেন, আবার হঠাৎ হাসতে শুরু করলেন বা ভালোবাসতে শুরু করলেন, কারণটা কি? দেখো, একটা কথা বলি, মহারাজ বিক্রমাদিত্য যখন সিংহাসনে বসেন তখন উনি যা করেন সবই বিচার করেন। উনি রাজা, সিংহাসনে উনি যা করেন উনি রাজা হিসেবে করেন। সেরকম ডাক্তার যতক্ষণ না হাসপাতালে থাকে, যখন সে তার ক্লিনিকে থাকে, যা করে তখন সে ডাক্তারিই করে। আমরা আমাদের প্রফেশনে কখনো রুগীকে বকি, কখনো ধমকাই, কখনো হাসি, কখনো মিষ্টি করে কথা বলি, কিন্তু সবটাই যেটাই করা হয় সেটাই আসলে ডাক্তারিই করা হয়, আর কিচ্ছু করা হয় না। সেটা বুঝতে পারে না ওরা। আপনি বলতে বলতে আমার মনে পড়লো, এবং এই কথাটা বললেন, তার তো বলাই উচিত না, প্রশ্নটা করাই উচিত না, কিন্তু তাও করি। ডাক্তারের সামনে বসলে আমিও তো বাঙালি, আমিও নর্মাল মানুষ। কোনো এক সময় আমার হার্টবিট দুম 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 করে বেড়ে গেল, প্রায় 160 170 15 মিনিটের মধ্যে, এবং দরদরিয়ে ঘাম। আমি অ্যাপোলোতে নিয়ে গিয়ে তারপর ওই একটা ইঞ্জেকশন দিতেই আবার কমে গেল। বলেছিল না হলে ওই প্যাডেলস দিয়ে, আমার খুব ইচ্ছা ছিল ওটা করুক, কিন্তু হলো না সেটা। তারপরে আমাকে বলল যে, আমি এখন ভাবছিলাম আপনি যখন ডেসক্রাইব করছিলেন তখন ভাবছিলাম যে, তখন আমাকে বলল যে ওইটা একটা ওই ক্যাথিটারের মধ্যে দিয়ে ইলেকট্রোড ঢুকিয়ে ওটাকে পুড়িয়ে দিতে হবে না কোথায় একটা। ওটাই ইলেকট্রোফিজিওলজি স্টাডি। হ্যাঁ, আর ওটাই। ওটা যেটা করে ওটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। হ্যাঁ। সেটা কি করা হয়েছে? না, যদি আরেকবার হয় করতে হবে। খুব ব্যথা লাগে। একদমই লাগে না, আমার একবার অ্যাঞ্জিওগ্রাম হয়েছে, প্রচণ্ড ব্যথা লাগে। লাগার কথাই না, তো কোনো প্রশ্নই নেই। ইলেকট্রোফিজিওলজি আরও কিচ্ছু লাগে না। তো ওইটাই ওটাই ইলেকট্রোফিজিওলজি। electrophysiology। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কি জিনিসটা। এটা খুব এবার সহজ, এটা কমপ্লিট কিওর, গ্যারান্টি কিওর। করবো তাহলে, আপনি Local বলছেন যখন anesthesia। সাহস পেয়ে করবো। কেমন? হ্যাঁ, তো কে করেছিল, যে করে তার উপর এটা করার লোক খুব কম, কিন্তু ইলেকট্রোফিজিওলজিস্ট খুব কম আছে, খুব ভালো না, কাজ আমি করার লোক ওইটা তো করিনি, আমি অ্যাঞ্জিওগ্রাম করিয়েছিলাম একজন, এই যে তার করা- নয় নাম কিছু নাই। পাওয়া যায়নি তো, না। ও করার দরকার ছিল না, এটা অপ্রয়োজনীয়। তো এখন একটু মোমেন্টামটা শিফট করছি, কিন্তু তার আগে আমাদের বন্ধু আছেন যারা এইগুলো করতে সাহায্য করেন, তারা আপনার জন্য এটা পাঠিয়েছেন। এই কোম্পানিটার নাম হচ্ছে মণিপুরা আয়ুর্বেদা। আরে বাহ, হ্যাঁ, ওরা এসেনশিয়াল অয়েল বেস প্রোডাক্ট তৈরি করে। আচ্ছা, এটা এয়ার ফ্রেশনার, বাহ, আর এটা বাথ সল্ট। আরে বাহ, দারুণ। এটা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি অনেকক্ষণ ধরে পায়ে ব্যথা করে, তাহলে গরম জলে বালতিতে দিলেও একদম ঠিক, একদম। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। ওদের এই বাথ সল্টেরও খুব ভালো ফিডব্যাক। হ্যাঁ, খুব ভালো, নিশ্চয়ই আমি এটা ব্যবহার করব, এবং আমি খুবই ভালো লেগেছে এটা আমার। এটা পাশে রেখে দিই। হ্যাঁ, তো এবার আসি একটা, আপনি ওই বেমানান শব্দটা বারবার বলছিলেন না, তো ঠিক বেমানান বলবো না, কিন্তু একটু অড। আমাদের চোখে যেরকম ভাবে আমরা ডাক্তারটা দেখি আমাদের সমাজ থেকে একটু আগে, সেই ডাক্তার কবিতা লিখছে, একটু অড লাগে। হ্যাঁ, তো আপনার তো মানে প্রচুর বই পাবলিশ হয়ে গেল কবিতা। একদম 11টা হয়ে গেল দেখতে। আমি লেখাটা শুরু করেছি এই 2000 ওই কোভিডের সময় থেকে আর কি, কোভিডের ঠিক একটু আগে থেকে। তার মানে আমার সেহেতু এখন হামাগুড়ি দিয়ে সবে হাঁটতে শিখেছি। তাও যেগুলো লিখেছেন তো মনে হচ্ছে না হামাগুড়ি দেওয়ার। তো এখন প্রশ্নটা হচ্ছে যে, কবিও বলে যে একটু হৃদয় ঘটিত কোনো ধাক্কা খেলে তবেই হয়, আর আপনি হৃদয়ের ডাক্তারও। তো ম্যাডামের সাথে কি চণ্ডীগড়ে যখন পড়েছিলেন একসাথে,
তো ওটাও হৃদয় গঠিতই বিবাহ বন্ধন, হ্যাঁ, হৃদয় গঠিত বিবাহ, একদম একদম একদম। লাভ লাভ অ্যাফেয়ার। একদম একদম। আচ্ছা, তার আগে ধাক্কা খেয়েছিলেন তার? কিন্তু কোনোদিন না, ধাক্কা ধারে কাছে নেই আমি, ধারে কাছে নেই। তো আপনার ওই একটা কবিতার বই পড়েছিলাম, আমি আপনাকে বলেছিলাম ওই নকশিকাঁথার খোঁজে, হ্যাঁ, ওটা থেকে একটা কবিতা পড়ে শোনান না আমরা। একটু বড় কবিতা পড়বো? যেমন খুশি, আপনার প্রিয় কবিতা পড়ুন। না, প্রিয় তো মানে কবির হ্যাঁ, সবকটা অবশ্য সব কবিতাই সন্তানই প্রিয় হয়, ভালো। সবকটা কবি প্রিয় কবিতা প্রিয়, এক একটা কবিতা এক একভাবে লেখা। তো আমি বরং ওই নমিতাদিটা পড়ি, ওটা আসলে ভালো, এটা খুব ভালো লাগবে। তো এই বইমেলায় যতক্ষণ খুঁজছেন, যে বইমেলায় বই প্রকাশ হচ্ছে কোনো? দুটো বই প্রকাশ হচ্ছে। একটা হচ্ছে প্রেমের কবিতা সংকলন, সেটা পার করছে ওই প্রতিভাস প্রকাশনে। আচ্ছা তো এটার নাম হচ্ছে অমাবস্যার জ্যোৎস্না। আচ্ছা আর একটা বার করছে দেশ পাবলিশার্স, ওরা যারা এইটা বার করেছে নকশিকাঁথার খোঁজে, ওরা এবার বার করছে এক্ষণ। আচ্ছা এক্ষণটা হচ্ছে ওই এদিকে কবিতা। আর এছাড়াও আমার কতগুলো ম্যাগাজিনে বেরোচ্ছে, একটা বেরোচ্ছে, আমি প্রবন্ধ লিখি, তো তার উপরে বেরোচ্ছে বইয়ের কথা, মানে ওটা হচ্ছে ইভলিউশন অফ বুকস ইংরেজিতে, আচ্ছা ওটা বাংলায় করেছি বইয়ের কথা। আর একটা বেরোচ্ছে ওই একটা মেডিকেল টপিকের উপরে। এছাড়া একটা ওই প্রেমের কবিতা সংকলন বেরোচ্ছে, সেখানে আমি একটা কবিতা, ওরা আমাকে চেয়েছে, ওটা দিয়েছি। এই আপাতত বোধহয় এই তোমার জানার মধ্যে এই আছে। আরও কয়েকটা কবিতার আবার লেখা নিয়ে গেল, কিন্তু সেটা বোধহয় বইয়ের মেলায় ওটা বেরোবে না, ওটা বোধহয় বৈশাখে, পয়লা বৈশাখে একটা বেরোবে, আর একটা বোধহয় একটা কবে যেন বেরোবে আমাকে বললো। তো এই তো যাই হোক, তো এটা হচ্ছে সুমিতাদি। আজ তোমাকে মনে পড়ছে সুমিতাদি, পিতৃপক্ষ শেষ হয়েছে, দেবীপক্ষ শুরু, 6 দিন পরে দেবীর বোধন। প্রবাসে এত সব আমার জানার কথা নয়, কিন্তু আমি জানি, কারণ তুমি আমাকে জানতে শিখিয়েছিলে, আমাকে মনে রাখতে শিখিয়েছিলে। সুমিতাদি, আমি তো তোমাকে অগ্রাহ্য করতে পারি না। সুমিতাদি সম্পর্কে আমার লতায় পাতায় মাসি, বয়সে আমার থেকে 5 বছরের বড়, তাই দিদি বলি। মনে আছে, তুমি 3 মাস অন্তর আমাদের বাড়িতে আসতে, বাড়ির রনক বদলে যেত। আমাকে শিখিয়েছিলে কীরকমভাবে পেনদানিতে পেন রাখতে হয়, স্কুলের টাই বাঁধা তোমার কাছে শেখা। তুমি বাড়ি এলে রোজ সকালে আমাকে সূর্য প্রণাম শেখাতে। সবচেয়ে ভালো লাগতো পুজোর সময়, টানা 7 দিন হইচই হুটোপুটি, কত সব আচার নিয়ম। সুমিতাদি, তুমি সব শেখাতে, কখনো যুক্তি দিয়ে তার অর্থ বুঝতে চাইনি। কারণ সুমিতাদিকে তো যুক্তি দিয়ে বোঝা যায় না, অন্তর দিয়ে বুঝতে হয়। একদিন শুনলাম সুমিতাদি হারিয়ে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না। ওদের পাড়ার এক অসবর্ণ ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, প্রেম করে বিয়ে। সেই প্রথম জানলাম অসবর্ণ মানুষেরা একে অপরকে ভালোবাসলে তাদের কোনো বাড়ি থাকে না। সুমিতাদি কেন গৃহ ছাড়া হলেন? আমাদের বাড়িতে তো তার অবাধ যাতায়াত, মার কাছে এ প্রশ্নের কোনো উত্তর ছিল না। শুনেছিলাম সেই জামাইবাবু সুমিতাদিকে খুব মারধর করতেন। একমাত্র মেয়ে সুচরিতাকে নিয়ে নদিয়ার মাঝদিয়ায় একা থাকা শুরু করেছিলেন, এক সাধারণ স্কুলের বাংলা টিচার। ওখানেও এখন বোধহয় সব আচার নিয়ম মেনে প্রতি বছর দুর্গাপুজো হয়, স্কুলে বসন্ত পঞ্চমী। আজ তোমাকে খুব মনে পড়ছে সুমিতাদি। কাজের তাগিদে 5 বছর আমি সান ফ্রান্সিসকোতে। এবছর এখানকার দুর্গাপুজোর সেক্রেটারি আমি। পুরোহিত এসেছেন আমার দেশের বাড়ি থেকে। এখানে তুমি নেই, কিন্তু জানো, তোমার শেখানো সব নিয়ম কানুন আচার বিচার আমি অক্ষরে অক্ষরে পালন করছি। এখন সন্ধি পুজো, 108 প্রদীপ, 108 পদ্মফুল সব জোগাড় হয়েছে। আমার দক্ষিণ ভারতীয় অসবর্ণ আমেরিকান স্ত্রী গীতশ্রী উদ্দীপনার সাথে আমাদের এই উৎসবে সামিল। মণ্ডপে কত মানুষ, এরা বিভিন্ন দেশ, বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার মানুষ। একপাশে একজন শ্বেতাঙ্গ যুবক, একজন কৃষ্ণাঙ্গ যুবতীর হাত ধরে দাঁড়িয়ে আছে, সঙ্গে ওদের মা বাবা। ওদের অসবর্ণ বিয়ে, বেশ আনন্দে আছে মনে হয়। অনেক দিন পর আজ তোমাকে দেখলাম সুমিতাদি, তোমাকে খুঁজে পেলাম এই সান ফ্রান্সিসকোতে। ভারতবর্ষ থেকে আমেরিকায়, শ্বেতাঙ্গ থেকে কৃষ্ণাঙ্গে, বর্ণ থেকে অসবর্ণে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এক অমোঘ মাধুর্য নিয়ে তোমার বিচরণ।
সুমিতাদি, তুমি কখনো বাড়ি থেকে পালিয়ে যাওনি। তুমি একটা ছোট্ট বাড়ি ছেড়ে আজ মহাবিশ্বের এক বিশাল প্রাসাদের অধীশ্বরিণী। যেখানে থাকো ভালো থেকো, আমাদের প্রণাম নিও। ইতি বাবুন। বাহ, কেমন লাগলো? খুব খুব সুন্দর। এগুলো শুনলে একটু মনটা ভালো হয়ে যায়, খারাপও হয় যে এই প্রথাটা এখনো চলছে। একদম। এই নিয়ে এক লেখক আরেক লেখককে একটা প্রশ্ন করেছে, একটু চালাচ্ছি। রবীনবাবু, আমি অশোক মুখোপাধ্যায় বলছি। প্রথমত যে আমি অবাক লাগে যে আপনি এত ব্যস্ত একজন ডাক্তার, অতক্ষণ অফিসে থাকেন, মানে মেডিকাতে থাকেন, তারপর ফিরে এসে প্র্যাকটিস করেন। কোনোদিনই তো রাত 10:30টার আগে তো খালি হন না, তারপর তো খাওয়া দাওয়া আছে। আপনি এত তার মধ্যে এত কবিতা লেখেন কি করে, আর কখন লেখেন? আর এই এত কাজের মধ্যে কবিতা লিখতে গেলে তো একটা কোনো স্পার্ক দরকার, একটা কোনো স্ফুলিঙ্গ আসে মাথায়, তারপর আপনি লিখবেন। সেইগুলো কিভাবে আসে আপনার মাথায়? সবসময় তো কোনো রুগী নিয়ে ব্যস্ত, বা চিকিৎসা যখন করছেন কারোর তা নিয়ে ব্যস্ত, তার বাইরে আপনার কি করে মাথায় এই অনুপ্রেরণাগুলো আসে এই কবিতা লিখবার? এইটা যদি বলেন খুব ভালো লাগবে। অশোকবাবু, অনেক ধন্যবাদ আপনার এই কথার জন্য। আমি সত্যি আপ্লুত। প্রথম কথা হচ্ছে যে সত্যি ব্যস্ত সে তো বটেই, কিন্তু কবিতা লেখার যে স্পার্কের কথা বললেন এটাও খুব খুব মজার। কারণ হচ্ছে আমি যাই হোক না কেন, ডাক্তারি হয় যাই হোক, আসলে তো মানুষ, এবং মানুষ থাকলেই আমার মধ্যেও একটা অনুভব আছে। সেই অনুভবের বিভিন্ন রকম প্রকাশ আছে। সেটা কারো কারো অনুভব হয়তো রাগের মাধ্যমে প্রকাশ হয়, কারো কারো অনুভব প্রকাশ হয় ভালোবাসার মাধ্যমে, কারো কারো অনুভব হয়তো অনুভবটা থেকেই যা প্রকাশ আর হয় না। কিন্তু সেই অনুভবেরই বোধহয় একটা প্রকাশ বোধহয় এই কবিতা, হয়তো এখন আমার মনে হচ্ছে। কখনো সেভাবে ভাবিনি। তবে আপনার কথাটা শুনে আমার যেটা মনে হলো যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন রোগী যখন আমার সঙ্গে দেখে, আসলে আহ, আমি সত্যি কথা বলতে ডাক্তার হিসেবে আমাকে সবাই বলে যে আপনি হৃদরোগের ডাক্তার বা হৃদয়ের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। তো আমি অনেক সময় আমার রুগীদেরকে প্রশ্ন করেছি যে আচ্ছা আমি কিসের ডাক্তার? তো সকলেই বলে যে আপনি তো হৃদয়ের ডাক্তার, হৃদরোগ বিশেষজ্ঞ। তো সত্যি কথা বলতে আমি হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক, হৃদরোগের আমি কিছু অপারেশন, যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, ইলেকট্রোফিজিওলজি সবই করতে পারি এবং ভালোভাবেই করি। কিন্তু আমার মনে হয় যেভাবে আমি ডাক্তারি শিখেছি বা আমাকে যেভাবে শেখানো হয়েছে বা যেভাবে নিজে ডাক্তারিকে বুঝতে পেরেছি, আমার মনে হয় যে আমি বোধহয় মানুষের ডাক্তার। তার সেটাই হচ্ছে এবং যখনই একটা মানুষের ডাক্তার হিসেবে আমি নিজেকে ভাবি, তখন আমার মনে হয় যে মানুষের হৃদয় ছাড়াও তো আরও অনেক জায়গা আছে, তার সবটা তো আমি বুঝি না। কিন্তু সবচেয়ে বড় কথা হয়তো তার একটা মন আছে, তার একটা বোঝার ক্ষমতা আছে। আমি যদি আমার নিজের বুদ্ধিটাকে, হৃদয়কে থেকে একটু এগিয়ে গিয়ে যদি তার মনকে ছুঁতে পারি, যদি তার বুদ্ধিকে বুঝতে পারি, তাহলেই বোধহয় সেই অনুভবকে স্পর্শ করতে পারবো। আর সেই অনুভব থেকে, সেই বোঝা থেকে যেটা সৃষ্টি হবে, সেটাই বোধহয় কবিতা। তার জন্য আলাদা করে কোনো সময় দরকার হয় না, আলাদা কোনো স্পার্ক দরকার না। এগুলো সব জমা হয়ে থাকে যখন কাজের শেষে রাত্রি 10টার সময়, 10:30টার সময় যখন একান্তে বসে থাকি, তখন সেই জমে থাকা অনুভবগুলোই বোধহয় শব্দের আকারে, লাইনের আকারে, ছন্দের আকারে কাগজে লেখা হয়। সেটাই বোধহয় কবিতা। সেজন্য আমার কবিতা খুব সহজবোধ্য, খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছতে পারে। মানুষ তাকে, তার নিজের অনুভবকে আমার এই লেখার মধ্যে খুঁজে পায়। আমি এটুকুই বলতে পারি। একটা জাস্ট কথা মাথায় এলো, হ্যাঁ, খেলো শোনালে কিছু মনে করবেন না। মানে কোনোদিন আপনি এরকম ধরুন বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করছেন, করে গিয়ে ওইখানে গিয়ে স্টেনটা খুললেন, আর সেই সময় মাথায় একটা কবিতা এসছে? প্রায়ই হয়, প্রায়ই। শুধু তাই নয়, এরকম হয়েছে আমি অনেক মানে মানে খুব নামকরা লোকের অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, বিদেশেও করেছি। বিদেশে বেশ নামকরা, তাদেরকে হয়তো আপনি নাম শুনে থাকবেন। হায়দ্রাবাদে তো করেছি, কলকাতাতে করেছি। তার মধ্যে একজন তো আপনি খুব ভালোভাবে জানেন, উনি খুব নামকরা রবীন্দ্রসঙ্গীত গায়ক। তো উনি হঠাৎ ফাংশনে স্টেজে গান গাইছিলেন, গান গাইতে হঠাৎ বুকে ব্যথা হলো। তারপরে দৌড়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে এলো। হাসপাতালে চলে এসেই আমার খোঁজ করলো, তারপরে হাসপাতালে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে তারপরে আমি ন্যাচারালি যখন তার নাম শুনলাম, তো উনি আবার ডাক্তার, তার পাশাপাশি ডাক্তার এবং সঙ্গীত, খুব নামকরা লোক। তো তখন গেলাম, গিয়ে বললাম আরে
কী হয়েছে আপনার? বলে আর বলো না, এরকম গান গাইছিলেন এরকম। চলুন। তারপরে আমি দেখলাম যে ওনার একটা খুব সাংঘাতিক ব্লক আছে এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। তো বলে যে তাহলে তুমি যদি মনে করো তাহলে করে দাও। দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, আমি ওকে দাদা বলে ডাকি। 1 মিনিট দাঁড়ান বলে আমি বাইরে, ওনার ওয়াইফ ছিলেন, আমি বললাম, বৌদি ওনার একটা গানের সিডি আছে? বললো গানের সিডি কেন? তো বলছে যে না। বলে দাঁড়ান দাঁড়াও দেখছি, কারণ ওই সবে তো ফাংশন থেকে ফিরছে, ওখানে তো সাধারণত নিয়ে যায়। তো ওনার ব্যাগে ওই ফাংশন থেকে ফিরে আসা একটা সিডি ছিল, সিডিটা আমাকে দিন। সিডিটা দিলাম, আমার যে টেকনিশিয়ান ছিল, আমার তো ওখানে মিউজিক সিস্টেম থাকে, সেটা চালিয়ে দাও। তখন বললাম যে আচ্ছা, আপনার গান শুনে শুনে যদি আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করি আপনি কিছু মনে করবেন? আরে সে কি, তুমি গান শোনাবে? আমরা বললাম, আপনার গান আপনি শুনুন না, আপনার গান তো আমরা শুনি, একটু শুনুন। সিডিটা চালিয়ে দিলাম, উনি ওনার গানটা শুনছেন, আমি আস্তে আস্তে অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুঝতেই পারলেন না কখন হয়ে গেছে। কি কেমন আছেন? বললো যে বাহ, বুঝতে পারলাম তো, তুমি করে দিয়েছো? হ্যাঁ করে দিয়েছি। বললাম, আমি বলে আপনি ভালো হয়ে গেছেন, আপনি 2 দিন পরে বাড়ি চলে যাবেন, কোনো চিন্তা নেই। এটা হচ্ছে একটা এক্সাম্পল। নামটা বলা যাবে? হ্যাঁ, নামটা যে ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়। শ্রীকুমার দা আজও বেঁচে আছেন। শ্রীকুমার দা ভীষণভাবে আমাকে ভালোবাসেন, আমি অসাধারণ শ্রদ্ধা করি। দুর্ভাগ্যক্রমে সময় অনেক বয়স হয়ে গেছে অবশ্য। তো বৌদি এখন আর নেই, সে সম্প্রতি উনি হয়ে গেছেন। যে কোনো অনুষ্ঠানে শ্রীকুমার দা আমাকে ডাকেন, আমি যাই। এবং আমি ব্যক্তিগতভাবে শ্রীকুমার দার মতো আমার ডাক্তার, গায়ক, একজন প্রসিদ্ধশীল রবীন্দ্রসঙ্গীত গায়ক, তাদের চিকিৎসা করা আমি আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি বলে মনে করি। আমি আমার অনেক মাস্টারমশাইয়েরও চিকিৎসা করেছি। অনেক মাস্টার, বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, এখানকার একসময় নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ উত্তম কুমারের হার্ট স্পেশালিস্ট ছিলেন, তাঁর হার্টের অপারেশন আমি করেছি। এবং সেগুলো আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি, বিরাট বড় প্রাপ্তি। যেমন বিরাট বড় নামকরা ডাক্তার, নাম বলতেই পারি, ডক্টর সুনীল সেন, সবাই নাম শুনেছেন, উত্তম কুমার ডাক্তার ছিলেন। সুনীল সেন ওনার হার্টের অপারেশন আমাকে দিয়ে করিয়েছেন, উনি কারো কাছে যেতে চাননি, বলে আমার চিকিৎসা রবিনই করবে। এগুলো আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি যেহেতু টুরি বাংলার কোনো এপিসোডে কোনো ডাক্তারের সাথে কথা বলিনি, তো আপনি প্রথম, তো আপনাকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম। তো সেইখানে এই অতীতে খুব বেশি দিন আগে নয়, এখনও ইস্যুটা অ্যালাইভ আছে। সেখানে একজন মহিলা ডাক্তারের উপরে একটা কদর্য ব্যাপার হয়েছিল, যেটা বাংলার মাথা নত করে দিয়েছে চারিদিকে। সেটা নিয়ে তখন শুনেছিলাম যে এইরকম একটা ঘটনা হায়দ্রাবাদে হয়েছিল, এবং তখন আপনি কিছু লিখেছিলেন। তো সেটা তো আপনি মনে হয় বের করে রেখেছেন, আমি বলেছিলাম। তো ওইটা থেকে কোনো কবিতা নিশ্চয়ই ওটা পড়বো। প্রথম কথা, এই সাম্প্রতিক যে কলকাতায় ঘটনাটা ঘটেছে, সেই সময়টাতে আমি কলকাতায় ছিলাম না, আমি বাইরে ছিলাম। তো ঘটনাটা যে আমি জানতে পেরেছি ওই তখন তো ওই ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছিলাম, খানিকটা ফোনেও জানতে পেরেছিলাম, প্রকৃত ঘটনাটা জানতাম না। আমি ফিরলাম ঘটনাটা ঘটার 2 মাস বাদে। তো ভীষণ বিরক্ত ছিলাম, ভীষণই বিরক্ত, এখনও বিরক্ত। কিন্তু সমস্ত দেখে শুনে আমার যেটা মনে হচ্ছে, ওটা একটা মানে অন্ধ গলিতে পৌঁছে গিয়েছে। সেই অন্ধ গলিতে পৌঁছে গিয়েছে বলে সেখান থেকে বেরোতে বড় অসুবিধে হচ্ছে। এটা নয় যে অন্ধ গলিতে ঢুকলে বেরোনো যায় না, বেরোনো যায়, তার একটা আলাদা প্রক্রিয়া আছে, কিন্তু সেই প্রক্রিয়াটা খুব জটিল, এবং সেই প্রক্রিয়াটার মধ্যে অনেক কিছু জিনিস, মানে অনেক কিছু সহযোগিতা দরকার সেইখান থেকে বেরোনোর জন্য। সেই সহযোগিতা যতক্ষণ না হবে ততক্ষণ সেই অন্ধগলি থেকে বেরিয়ে যাবে না। তবে আমি একজন সচেতন মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে বিশ্বাস করি, সচেতন এবং সামাজিক সাধারণ মানুষ হিসাবে বিশ্বাস করি যে অন্ধগলিতে পড়ে থাকলেও সমস্যাটা মরে যাবে না, সমস্যাটা কিন্তু বেঁচে থাকবে, সমাধান হবে, হয়তো সময় নেবে। এবং আমি একজন মানে ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে মনে করি যে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না, কখনো পার পায়নি, ইতিহাস সাক্ষী আছে, কখনো পায়নি, পাবেই। শুধু সময়টা হবে, সময়, পারিপার্শ্বিক অবস্থা, সেগুলো হয়তো একটু পরিবর্তন হলে সমস্যার সমাধান হবে। অন্ধগলিতে ঢুকলে এই সমস্ত সমস্যা মৃত হয় না, এটা যেন সবাই সঠিকভাবে জেনে রাখে। এ ব্যাপার বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমি সাংঘাতিকভাবে এটাকে বিশ্বাস করি। আজ পর্যন্ত কখনো হয়নি। অনেক বড় বড় ঘটনা এই পৃথিবীর মাটিতে ঘটে গেছে, ইতিহাসে লেখা আছে, সাক্ষী আছে, কেউ পার পায়নি, এক্ষেত্রেও সেটা ঘটবে না। চলে আসি হায়দ্রাবাদের ঘটনাটায় ছিল একজন
লেডি ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার, ওনাকে একইভাবে, তো সেক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম ছিল। সেক্ষেত্রে একজন ওই ধর্ষণ করে রেপ করেছিল, তারপরে তাকে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তাদের ধরা পড়েছিল, তাদের সাজা হয়েছিল, এবং পরবর্তীকালে অনেক স্ট্রং অ্যাকশন, ভীষণ স্ট্রং অ্যাকশন হয়েছিল। এটা আমি জানি, তার কারণ আমি নিজে হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদ সম্বন্ধে আমার পরিষ্কার জানা আছে যে সেখানে ল অ্যান্ড অর্ডারকে কী করে মানে সাংঘাতিকভাবে মানে শক্ত হাতে দমন করা হয়, সেটা করা হয়েছিল। কিন্তু সেটা একটু করতে সময় লেগেছিল, কিন্তু সে ঘটনাটা ঘটার পর থেকে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম। তার কারণ হচ্ছে যে ঘটনাটা একজন লেডি ডাক্তারকে নিয়ে ঘটেছে। যদিও সে একজন ভেটেরিনারি লেডি ডাক্তার, তাহলে সে ডাক্তার। ২ নম্বর হচ্ছে যে কাছাকাছি জায়গায় ছিল তার কাছাকাছি আমি থাকতাম, আমি খুব পরিচিত জায়গা ছিল আমার। সেই সমস্ত মিলিয়ে মিশে তখন আমাকে বলা হয় যে স্যার আপনি যদি কিছু লিখে দেন। আমি ২.৫ দিনের মধ্যে ১৫টা ১৬টা কবিতা লিখেছিলাম, সেটা তারই সংকলন। তার সেই সংকলনের নাম হচ্ছে শক্তি রূপেণ সংস্থিতা। তার থেকে আমি একটা কবিতা পড়ছি। এটা অনেকেই পড়েছেন, অনেকের ভালো লাগবে, আমি জানি তোমারও ভালো লাগবে এবং তোমার যারা দর্শক তাদেরও ভালো লাগবে। নাম হচ্ছে বাঁশ ছাড়ে রক্ত জবা ফুল। মেয়েটির বয়স 14। স্কুল থেকে ফিরে বিকেলে একটু টিফিন, বাড়ির উঠোনে তুলসী মঞ্চের পাশে এক্কা দোক্কা খেলা, তারপর সন্ধে হলে তারাপদ মাস্টারের কাছে অঙ্ক এবং ইংরাজির প্রাইভেট টিউশন। এটাই রোজকার রুটিন। ফিরে আসে বাবার সাইকেলে ঠিক রাত 8টায়। সেদিনও ব্যতিক্রম ছিল না, ঠিক মতো বেরিয়েছিল তারাপদ স্যারের বাড়ি, সেখানে আরও অনেকে আসে প্রতিদিন সন্ধ্যা 6টায়। বাবা ফেরেনি, সাইকেলের ঘণ্টা বাজে না। 14 কিশোরী কোথায় হারিয়ে গেল? তারাপদ স্যার আজও পড়িয়েছেন, এই কিশোরীকে কেউ আজ পড়তে দেখেনি। রাত 2টো, বাবা ফিরেছে, সাইকেলে ঘণ্টা নেই, বিবর্ণ ফ্যাকাশে বাড়ি, বাড়ির উঠোন, কিশোরী হারিয়ে গেছে আজ অমাবস্যার গভীর সন্ধ্যায়। পরদিন সকাল 10টা, পাওয়া গেল কিশোরীর রক্তমাখা দেহ। কিশোরীর দেহ ছিঁড়ে নৃশংস দানব বিকৃত মাংসপিণ্ড করে গেছে। গ্রাম উজাড় করে লোক জড়ো হলো। খবরের কাগজ, টিভি, ক্যামেরা, নারী সুরক্ষা সমিতি, বুদ্ধিজীবী, রাজনীতি, অরাজনীতি, মানবাধিকার, থানা, পুলিশ, কোর্ট, কত সব আইনি কারবার। পশুগুলো ধরা পড়ে গেল শাসন নিয়ম মেনে। সকলের হয়ে গেল সাজা, কেউ ফাঁসি রদের ক্ষমাপ্রার্থী, কারো বা যাবজ্জীবন আজ। তারপর বহুকাল গেছে, সেই বাবাও প্রতিদিন কাজের জীবন। 14 বছরের হারানো মেয়ে শুধু এক দুঃখ স্মৃতি হয়ে বেঁচে আছে। সাইকেলের ঘণ্টা আজ নিষাড় নীরব। তারাপদ স্যারের সন্ধ্যের পাঠশালা বন্ধ হয়ে গেছে। গ্রামে এখন অনেক দালান বাড়ি, ইলেকট্রিকের আলো এসে গেছে। আমি সেই আধা শহর গ্রামের বিধবা এখন। আইনি তাগিদে সেই কিশোরীর বাড়ি যেতে হলো। বাড়ি থেকে হাঁটা পথে তারাপদ স্যারের পাঠশালা বাড়ি। পাঠশালা পৌঁছানো ঠিক আগেই একটা বাঁশঝাড়, কিছুটা গভীর। হঠাৎ চোখে পড়ল বাঁশঝাড়ে একটা মস্ত জবা গাছ। রক্তলাল জবার আভরণে বাঁশঝাড়ে শক্তি জেগে আছে। এক অদ্ভুত গল্প শোনা গেল। এই বাঁশঝাড়ের মাটিতেই ধর্ষিতা কিশোরীর মাংসপিণ্ড ছিল। মৃত দুটো হাতের কবজিতে দৃঢ় ছিল বাঁচবার মাটি। এখনো প্রতি অমাবস্যা রাতে কিশোরীর অপমাত্মা আসে বাঁশঝাড়ে, তাই আজও শহর আসেনি। কঠিন পাথর মাটি, সেখানে বাঁশঝাড়, শক্ত মাটিতে আজ জন্মেছে জবা গাছ। গাছের শেকড় অনেক নিচে, ছড়িয়েছে গ্রাম থেকে শহর, শহর থেকে দেশের প্রত্যেক প্রান্তর। চোখে পড়ে রক্তলাল গুচ্ছ জবা ফুল, ফুলের কেন্দ্র কিশোরে, সেই কিশোরীর বজ্র মুঠি, মুঠিতে পৃথিবীর মাটি, মুঠিতে অঙ্গীকার, মাটিতে শপথ। কন্যা ভ্রূণ, কিশোরী, যুবতী, এরা নারী, সৃষ্টিকে ধারণ করে, সৃষ্টিকে পালন করে, সৃষ্টিকে বাঁচিয়ে রেখে করে পুণ্য স্নান। নারী পুণ্য ভুলুণ্ঠিত হলে বাঁশবনে রক্ত জবা ফুল, প্রতিবাদী আগুনের শিখা। খাণ্ডবের বনে আজ দানবের সব দেহ জ্বলে, সব দেহ জ্বলে। এটা
সব মানে হায়দ্রাবাদ, কলকাতায় সব জায়গায় একই রকম। একরকম, একই প্রতিচ্ছবি। আচ্ছা, একটু আলোচনার মোড়টা একটু ঘোরাই। কিছুদিন আগে আইআইটি চেন্নাইয়ের ডিরেক্টর কাউ ইউরিনের কি কি মেডিসিনাল ভ্যালু আছে সেই নিয়ে একটা লেকচার দিয়েছিলেন। তবে সেই নিয়ে অনেক জায়গায় অনেক বিতর্ক তৈরি হয়েছে। তো আপনাকে জিজ্ঞাসা করি, আপনার কি মতামত? এখন কথা হচ্ছে যে মানে লেকচারগুলো এমনি ভালো, এবং সেটা নিয়ে ভয় কি যে অনেকের ধারণা হচ্ছে যে মানে এটা কি ডাক্তারি শাস্ত্রে একটা কনভেনশনাল ওয়ে অফ লুকিং অ্যাট দি ডিজিজ আছে, যে আমরা প্রথাগতভাবে এইভাবে শিখে এসেছি, আমরা এইভাবেই তার চিকিৎসা করবো এবং এইভাবেই রুগীরা ভালো হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। কিন্তু তার মানে এটাই নয় যে ওটাই সত্য, তাই না? সেটাকে সত্য বলে ধরে নেওয়া হয় বা তাদের মধ্যে ধরিয়ে দেওয়া হয়। তো সেটা সম্বন্ধে মানে ডাক্তারি সাবজেক্টটা এমন যে সে একটা নির্দিষ্ট একটা মানে সংগঠিত শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে বেড়ে বেড়ে সে ডাক্তার হয়। ডাক্তার হওয়ার পরে তার মনে হয় যে যে সংগঠিত পদ্ধতির মধ্য দিয়ে সে বড় হয়ে বেড়ে উঠে পড়াশোনা করে ডিগ্রি অধিকার করে ডাক্তারি করেছে সেটাই সঠিক, সেটার বাইরে যেটা সেটা সঠিক নয়। সেইখানে ভুলটা আছে, কারণ তাকে কখনো শিখিয়ে দেওয়া হয়নি যে মানুষের শরীরটা এত রহস্যময় যে আমরা একভাবে শরীরটাকে দেখে আমরা বুঝেছি এবং তাতে আমাদের চিকিৎসায় রুগীরা ভালো হচ্ছে, কিন্তু এটাই শেষ কথা নয়। একটা এক্সাম্পল হচ্ছে যেমন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ভুল তো আমি তো কোনো দিন বলিনি, সেটাও একটা নির্দিষ্ট, এখানে হোমিওপ্যাথির পেছনেও অনেক অবদান আছে লোকের, অনেক তার মধ্যে গবেষণা আছে, কিন্তু সেটা একটা অন্যভাবে রোগটাকে দেখা, রোগটাকে বোঝা এবং রুগীকে ভালো করা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো হোমিওপ্যাথি মানে পড়াশোনা করে বুঝে বা হোমিওপ্যাথি ব্যাপারটা কি বুঝিনি বা বুঝতে পারিনি। এই নয় যে বুঝতে চাইনি বা বোঝার সুযোগ হয়নি আমার, কিন্তু আমার তো এই নয় যে সেটা ভুল। সেই স্বীকার করার মতো খোলা মন আমার থাকা দরকার। সেরকমভাবে বিভিন্ন আয়ুর্বেদিক ফর এক্সাম্পল, আয়ুর্বেদিক যে সবই ভুল আর আমি সব ঠিক, এই ধরনের ধারণা কখনোই যারা খুব খোলা মনের মানুষ, যারা, এটা তো একটা বিদ্যা, কেন একটা এডুকেশন কখনো একটা জায়গায় থেমে থাকে না। এডুকেশনের অনেক রকম শাখা প্রশাখা আছে, সেই শাখা প্রশাখার একটা পাতার একটা শিরার অংশ বোধহয় আমি, বাকিটা কি কিছুই জানি না। সুতরাং ওইটুকু অংশ হয়ে আমি কী করে বাকিগুলোকে অস্বীকার করি? হয় আমি সত্যি অজ্ঞ, ডাক্তার হয়েও অজ্ঞ, অথবা আমি মূঢ়, অন্ধ। সুতরাং উনি যেটা বলেছেন ওটা একটা মতামত, সেই মতামত সম্বন্ধে আলোচনা হওয়া দরকার, তর্ক বিতর্ক হওয়া দরকার, সমালোচনা হওয়া দরকার, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু এই আলোচনা সমালোচনার মধ্যে থেকে সত্যি তারও একটা প্রকৃত রূপ ফিরে আসবে। হয়তো আজকে আমাদের কাছে অজানা, একদিন সেটা জানা হয়ে যাবে। তখন যারা, ঠিক নয়। হ্যাঁ, তখন যারা এই কথাগুলো বলছে তারাই পাল্টে যাবে। কেমন? ভগবানে বিশ্বাস করেন? ও সাংঘাতিক, সাংঘাতিক বিষয়। ভগবান আমি বিশ্বাস করি যদি বলি, আমি বলবো উত্তর হচ্ছে না। আমি সবাইকে বলি ভগবানে বিশ্বাস করি না। তুমি জিজ্ঞেস করো কেন, আপনি না বললেন কেন? বলুন। তার কারণ হচ্ছে আমি সত্যিই ভগবানে বিশ্বাস করি না। আমি জোর দিয়ে বলছি ভগবানে বিশ্বাস করি না। তার কারণ আমি ভগবানকে অন্ধবিশ্বাস করি। পৃথিবীতে এমন কিছু কিছু মানুষের জীবনে বিশ্বাস আছে, বিশ্বাসে প্রশ্ন থাকতে পারে, অন্ধবিশ্বাসে প্রশ্ন নেই। মাকে বাবাকে কি অবিশ্বাস করা যায়? ওই বিশ্বাসে প্রশ্ন থাকে না, অন্ধবিশ্বাস। মা যতই খারাপ হোক না কেন ছেলের জন্য যাই করবে ছেলের ভালোর জন্যই করবে, অন্ধবিশ্বাস। ঈশ্বর একটা অন্ধবিশ্বাস। আমার বিশ্বাসটা শুধু বিশ্বাস না, ব্লাইন্ড ফেথ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন কেন বিশ্বাস করেন, আমি উত্তর দিতে জানি না, কারণ বিশ্বাসটা এতই অন্ধ যে আমি বিশ্বাস করতে গিয়ে কী বলবো সেটাই আমাকে জানা নেই। সুতরাং আমি ঈশ্বরকে অন্ধবিশ্বাস করি। এমন কিছু জীবনে ঘটনা ঘটে, বিশেষ করে আমি যেহেতু ডাক্তারের জীবনে আমি একটা বড় অপারেশন করেছি, খুব কঠিন। আমি জানি যে এ রুগী ভালো হবে না, পরের দিন সকালে গিয়ে দেখি সে হেসে খুলে দিব্যি বসে আছে। আমি নিজে বিশ্বাস করতে পারি না কী করে ওটা হলো। আবার এমনও ঘটনা ঘটেছে যে অপারেশন করেছি, খুব সহজভাবে করে দিয়েছি, খুব ভালোভাবে করেছি, ওষুধ লিখে দিয়েছি, আমার কিছুই হবে না। মাঝরাতে ফোন এলো যে স্যার সাডেন কোল্যাপস করে মারা গেছেন, সেটাও বিশ্বাস করতে পারি না। তার মানে এমন কিছু ঘটনা বোধহয় পৃথিবীতে হয়, আমাদের জীবনে হয়, যেটা আমরা জানি না কেন হয়।
এখন যখন জানি না তখন আর কি করব? এটা এটা আপনার কাছে অড লাগে না? আমার কাছে তো খুব লাগে যে বিজ্ঞান, যারা সো কল্ড বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা বলে ক্লেম করেন, যুক্তিবাদী, তো তারা বিজ্ঞান বলে কি? বিজ্ঞান বলে যে আজকে আমাদের কাছে অনেক কিছু না জানা আছে, যেটা আপনার কথা বারবার বেরিয়ে আসছে, কালকে সেগুলো আবার উন্মোচন হবে, তো রোজ নতুন নতুন জিনিস শিখছি। এইটা বিজ্ঞানের তারা সেটা এইটুকু মেনে নেয়, তো যেই না ভগবানের কথা আসে তখন আর কালকে কিছু উন্মোচন হতে পারে না, তখন তার কাছে অ্যাবসলিউট জানা আছে ভগবান নেই। এই আবার তারাই বলে যে তারা বিজ্ঞান মনস্ক। এবার আমি একটা কথা বলি, যখন তারা বলেন যে তারা বিশ্বাস করেন না, তারা অ্যাকচুয়ালি জানেন যে তারা বিশ্বাস করেন, তারা বলতে চান না, অস্বীকার করেন সেই বিশ্বাসটাকে। এবং আমি এটাও বলছি অনিমেষ, আমি অনেক খুব ভালো ভালো বিজ্ঞানী, সত্যিকারের বিজ্ঞানীর সংস্পর্শে এসেছি, তারা শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাস করেন না, ঈশ্বরকে সাংঘাতিক বিশ্বাস করেন এবং ঈশ্বরে ভরসা করেন। তার কারণটা কিন্তু আলাদা এখানে। কারণ হচ্ছে যদি মানুষ বা যেহেতু বিজ্ঞানী, তো সে খুব মানে ইন্টেলেকচুয়ালি এবং বুদ্ধির দিক থেকে অনেক প্রখর, এবং সেই বুদ্ধির প্রখরতাকে ধরে রাখার জন্য তার মানসিক শান্তির প্রয়োজন। অশান্তি হতে পারবে না, তাই রেগে যেতে পারবে না, সে অশান্ত হতে পারবে না, তার মানসিক স্থিতিশীলতার প্রয়োজন। সে জানে এই মানসিক স্থিতিশীলতা, মানসিক শান্তি, মানসিক স্থিরতা আসে ঈশ্বরকে বিশ্বাস করেই। সুতরাং সারাদিন সে যখন গবেষণা করে, মানুষের সঙ্গে কথা বলে, যখন সে বারবার বলে যায় আমি ঈশ্বরে বিশ্বাস করি না, বলে চলে যখন সে ঘরে যায়, ফিরে গিয়ে যখন বিছানায় বালিশে মাথা দেয়, তখন সে আবার ঈশ্বরের কাছেই প্রার্থনা করে যে ঈশ্বর যেন আমি নতুন কিছু করতে পারি, করতেই হবে। এখন মুশকিল হচ্ছে যে এই ঈশ্বরের পরিচয়টা হয়তো এক একজনের কাছে এক এক রকম। এখন ঈশ্বর মানে কারো কাছে হয়তো কোনো একটা মূর্তি, কারো কাছে হয়তো কোনো একটা সাধারণ একটা, যাকে বলে একটা ছায়া, বা কারো হয়তো একটা ফুল, তাই নয়। এখন ঈশ্বরের আকারটা হয়তো আলাদা। কেউ তো এই বিশ্বাসটাকেই হ্যাঁ, দর্শন বলে সেটা হচ্ছে আকার। আসলে ঈশ্বর তো কোনো মূর্তি নয়, ঈশ্বর তো কোনো আকার নয়, ঈশ্বর তারই ভেতরের একটা অংশ, তার ভেতরে একটা অংশ যার দিকে সে বারবার ফিরে ফিরে তাকায়, তাই না? তো আমাদের প্রত্যেকের মনের আয়নায় যে আমিটা আছি, সেই আমিটাই কিন্তু আমার ঈশ্বর। তাকে বিশ্বাস করতেই হবে। আর যে ঈশ্বরকে বিশ্বাস করে না, সে তো নিজেকেই বিশ্বাস করে না। এই নিয়ে কিছুদিন আগে যেটা, এইটা আবার এই লড়াই তো লড়ছি, কিন্তু কিছুদিন আগে আমাদের যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা গেলাম, কোভিডের, সেটার উপরেও আপনার একটা লেখা বই খুব পপুলার হয়েছিল, আপনি আপনার নিজের অভিজ্ঞতা, একদম একদম হওয়া থেকে বেরোনো ফিরে আসা অবধি। তো সেই এই তো বইটা তো এই বইটা এখানেই আছে। হ্যাঁ, তো এই বইটার প্রেক্ষিতেই জিজ্ঞাসা করি, এখনো যে কথাটা চলছে যে ভ্যাকসিন নেওয়া, এবং আপনি যেহেতু কার্ডিওলজিস্ট তাই জিজ্ঞাসা করছি, যে আজকাল একটা প্রবণতা, কম বয়সের দুম করে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার কিছু প্রবণতা দেখা যাচ্ছে, জিমের মধ্যেই দুম করে হার্ট অ্যাটাক করছে, তাতে অনেকে দোষ দিচ্ছে ভ্যাকসিনকে। আমি এটাতে যেটা আমার বোঝার চেষ্টা করছি, দেখুন করোনার সময় আমাদের যারা হয়েছিল ডিডাইমার আমাদেরকে চেক করতে বলা হতো, সেটা হচ্ছে কোয়াগুলেশন ইন দ্য ব্লাড, ক্লটস হয়েছে কিনা। আপনি যেই হার্টটা দেখালেন তার মধ্যে এত বড় যদি ক্লট যায় একটা ধমনির মধ্যে দিয়ে, তাহলে সেই ধমনিটা আটকে যেতে বাধ্য। একদম ঠিক, সঠিক। তো ভ্যাকসিনটা তো আমি আমার বোঝাটা বলছি, হ্যাঁ, তার সাথে সত্যের কোনো যোগ নাই থাকতে পারে। ভ্যাকসিনটা তো একটা মডারেট রেটে আমরা ভাইরাসেরই একটা সিনথেটিক ফর্ম কিংবা ডেড ভাইরাসকেই আমাদের মধ্যে ঢুকিয়েছি, যাতে আমাদের কম কোভিড আক্রান্ত হয়ে একটা ইমিউনিটি তৈরি হয়েছে। তার মানে কিন্তু তাতেও আমাদের ক্লট হওয়ার কথা, কারণ এটা তো একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে আমি একই জিনিস দিচ্ছি। এমন কি হতে পারে যে ভ্যাকসিনটাই ক্লটস তৈরি করছে, যেখানে দুম করে আমি যখন কার্ডিওভ্যাসকুলার এবং অনেক জিমে হচ্ছে এবং সুস্থ আমাদের থেকে অনেক ছোট
লোকেরা জিম করতে, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করতে করতে দুম করে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাচ্ছে। তো যে ওই ক্লটটা পৌঁছে গিয়ে হঠাৎ করে হার্টটাকে বন্ধ করে দিচ্ছে, এইরকম কি একটা প্রবাবিলিটি হওয়ার চান্স আছে? আচ্ছা, প্রথম কথা এটার উত্তর খুব সহজ। উত্তরটা হচ্ছে যে এই যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে বা ওই হার্টটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এই নয় কিন্তু যে তার ক্লটে ঘটনাটা ঘটছে। হার্ট কিন্তু ক্লট দিয়ে তো হার্ট অ্যাটাক মানে হচ্ছে কি যে যে হার্টের যে আর্টারিগুলো আছে বা ধমনী আছে, যাকে আমরা করোনারি আর্টারি বলি, সেখানে যদি রক্ত জমাট বেঁধে যায় তখন আমরা বলি করোনারি থ্রম্বোসিস, মানে রক্তটা জমাট বাঁধাটাকে থ্রম্বোসিস বলে। যার ফলে হার্টের যেই রক্ত যে মাংসপেশিটা, যেমন এটা যদি হার্টের মাংসপেশি হয়, এখানে যদি একটা রক্ত জমাট বাঁধে, তাহলে এই যে হার্টের মাংসটা এটা নিস্তেজ হয়ে যাবে, তাই না? এখানে রক্তটা জমা হলে এটা নিস্তেজ হয়ে যাবে, তাহলে কিন্তু লোকটা সঙ্গে সঙ্গে মারা যাবে না। কেমন? তাহলে ঘটনাটা কি ঘটে না, ওইটা হওয়ার ফলে হার্টের মাসেলটা ড্যামেজ হয়। কিন্তু তার আগে আর একটা জিনিস হয়, সবসময় যে হয় তা না, কোনো সময় হয়, সেটা হচ্ছে যে হার্টটা ইলেকট্রিক্যালি খুব আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল হয়ে যাওয়ার ফলে, ইলেকট্রিক্যালি আনস্টেবল হয়ে যাওয়ার ফলে হার্টটা এরকম কাঁপতে শুরু করে। যখনই খুব তাড়াতাড়ি হার্টটা চলে, যেমন যদি কারো হার্ট রেট 160 170 চলে, তাহলে ঘটনাটা ঘটছে খুব তাড়াতাড়ি চলছে। এখন হার্টটা হচ্ছে একটা পাম্প, তো তাকে তো রক্তটা আসতে হবে, তারপর রক্তটা লাংসে যাবে, সেখান থেকে আবার পরিশুদ্ধ হয়ে ফিরে আসবে, তারপরে সে পাম্প করবে। যদি খুব তাড়াতাড়ি চলে রক্তটা আসতেই পারছে না, তো তাহলে আমরা বলি ডাক্তারি ভাষায় এমটি হার্ট বিটিং, মানে খালি হার্টটা রক্তই করতো, রক্ত নেই তো, তাহলে তো সে তো মৃত্যু হবেই। তো সেই যে কারণটাকে, যেটাকে আমরা বলি ট্যাকি অ্যারিথমিয়া বলে। রিদম মানে হচ্ছে হার্টের ছন্দ, আর রিদম যদি বিগড়ে যায় তখন আমরা বলি ছন্দের পতন, তাই না? এই ছন্দ পতন কী করে হয়? যদি খুব দ্রুত যায় তাহলে ছন্দপতন হতে পারে, আবার যদি খুব স্লো হয়ে যায় তখন ছন্দপতন হতে পারে। তা যদি হার্টের গতি বেড়ে গিয়ে 150-র উপরে, 160 170 কখনো 200 যদি চলে যায়, তাহলে তো ও ধরতে পারবে না, ওদের কেঁপে যাচ্ছে, কেঁপে গিয়ে তুম করে হার্টটা বন্ধ, এবং সেটা কিন্তু খুব দ্রুত হয়, এত দ্রুত হয় যে বুঝতেই পারেন। এখন এই যে কার্ডিয়াক অ্যারিথমিয়া, এ কিন্তু সবসময় রক্ত জমাট বেঁধে হয় না, আর অনেক কারণে হয়, অনেকগুলো কারণে। তারা সেটা নিজে একটা টেক্সট বই, মানে পেছনে অনেক যে বইগুলো আছে তার মধ্যে বোধহয় কয়েকটা মোটা বই আছে শুধু এটার ওপরে, ওই ইলেকট্রিক্যাল সার্কিটের উপরে। তো এই ইলেকট্রিক্যাল সার্কিটের অ্যাবনর্মালিটিটা নানা কারণে হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে যদি ইমিউনোলজিক্যালি কোনো বডিটা চ্যালেঞ্জড হয়ে যায়। আমরা এখন কোভিডের প্রসঙ্গে আসি। কোভিড অসুখটা যখন প্রথম আসে, তখন আমরা জানতাম না যে কোভিড ভাইরাসটা অসুখটা করছে না অন্য কিছু করছে। এটা আমাদের শিখতে লেগেছে 1 বছর, যে কোভিড ভাইরাসটা কিন্তু সমস্যাটা করে না। কোভিড ভাইরাসটা শরীরের মধ্যে গিয়ে, যেটা তুমি বললে ডি ডাইমার, এগুলো করে। কী করে ডি ডাইমারটা হয় না, শরীরের মধ্যে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন করে। এই ইমিউনোলজিক্যাল রিয়াকশন করার ফলে সেখান থেকে রিয়াকশন করে তখন ওই রিয়াকশনের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে যে লাংসের ভিতরে ছোটো ছোটো ক্লট, খুব মাইক্রো ক্লট তৈরি হয়। সেটা হলেই লাংসের যে টিস্যুগুলো আছে সেটা ড্যামেজ হয়, তখন ডি ডাইমারটা বেড়ে যায়। কেমন? তো এবং সেটা ইমিউনোলজিক্যাল চ্যালেঞ্জটা যদি হার্টের মাসেলের মধ্যে হয় বা করোনারি আর্টারির মধ্যে হয়, এবং তার সঙ্গে যে শরীরের নার্ভাস সিস্টেম সেটা যদি চ্যালেঞ্জড হয়ে যায়, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম খুব ওভার অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে হাই লেভেল অফ ক্যাটেকোলামিন, নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, তার সঙ্গে ইমিউনোলজিক্যাল চ্যালেঞ্জ, সেখান থেকে অনেকগুলো কেমিক্যাল বেরোয়। এই কেমিক্যালের ইন্টারাকশানে হার্টটা হঠাৎ ইলেকট্রিক্যালি খুব আনস্টেবল হয়ে যায়, দুম করে মরে যায়। এবং সেটাই হচ্ছে সাধারণভাবে কারণ। ওই যে এক্সারসাইজ করতে হচ্ছে, তার মধ্যে একটা হয়তো ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরে যাতে কোভিড না হয় তার জন্য নিজেকে প্রোটেক্ট করতে গেছে, কিন্তু তার বডি সেই ভ্যাকসিন যেটা ভ্যাকসিনটা আসলে কি, যেটা তুমি নিজেই বলেছো যে ওই কোভিড ভাইরাসের একটা অংশ, যেটা ভাইরাস নয়, ওটা নিষ্ক্রিয় অবস্থায় করা আছে, কিন্তু তার যে অংশটা ওটা ইমিউনোলজিক্যাল চ্যালেঞ্জ করে, যেটাকে অ্যান্টিজেন বলা হয়, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে হয়তো দেখা যাচ্ছে হার্টটা ইরিটেটেড হয়ে গিয়ে, হার্ট রিদম ফাস্ট হয়ে গিয়ে তাকে কোলাপস করে দিয়েছে, তাই না? তো ইট কুড বি অ্যান ইমিউনোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ দি রিয়াকশান বিটুইন অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। এটা হতে পারে, সবসময় যে প্রমাণিত হয়েছে তা নয়। আবার এটাও হয়েছে যে কিছু লোকের হয়তো অলরেডি হার্টের অসুখ ছিল, হয়তো সে স্মোকিং করতো, তার ডায়াবেটিস আছে, তার কোলেস্টেরল বেশি, তার পরিবারে অন্যের হার্টের অসুখ আছে, এবং সে কোভিড ভ্যাকসিন নিয়েছে, এবং ঘটনাক্রমে ঘটনা হয়েছে কি তারও একটা হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু যেহেতু সে কিছুদিন আগে কোভিড ভ্যাকসিন নিয়েছে, লোক বলছে কোভিড ভ্যাকসিন নিয়েছে হার্ট অ্যাটাক হয়েছে, সে না নিলেও হতো। তাহলে কিছু ঘটনা কাকতালীয়ভাবে ঘটে গেছে। তো সুতরাং সবটাই যে কোভিড ভ্যাকসিনের জন্য হয়েছে সেটা সত্যি নয়। আবার কিন্তু কোভিড ভ্যাকসিনেশন এভাবে করতে পারে সেটা প্রমাণিত, কিন্তু সমস্ত মৃত্যুই যে ভ্যাকসিন থেকেই হয়েছে সেটা প্রমাণ করা হয়নি, করা সম্ভব নয়, এবং সে করতে গেলে তখন তার অটোপসি ডেটা করে করতে হবে, সেটা করা হয়নি। তো শেষের দিকে আসছি,
কয়েকটা জিনিস আপনার এখানে দেখলাম, 4টে জিনিস লেখা আছে: ইট হার্ট হেলদি ফুড, এক্সারসাইজ রেগুলারলি, ম্যানেজ ইউর ব্লাড প্রেশার, ডু রেগুলার হেলথ চেকআপস। এই হার্ট হেলদি ফুড, এটা যদি খেতে গেলে তো আর কিছুই খাওয়া যায় না। কে বলেছে? একদমই না, সব খাওয়া যায়। এইখানে তো ভুলটা হচ্ছে। আজকাল এই মাংসকেও, মানে চিকেনকে মাংস বলে ডাকছি, যে খাসির মাংসের জন্য মাংস মাটন, আরে মাটন না খেলে জীবনে রইলোটা কি? আমি অবশ্য খাই না, কিন্তু মাটন তো খেতেই হবে। মাটন খেতে হবে, তারপরে চিকেন খেতে হবে, মাছ খেতে হবে, ডিম খেতে হবে। যখন ডিম খেতে হবে পুরো ডিমটা খেতে হবে, কুসুম বাদ দেওয়া যাবে না, সব খেতে হবে। কেমন? সমস্যাটা হচ্ছে কি, যখনই আমরা বলছি যে হার্ট হেলদি ফুড, তখন আমরা কিন্তু বলছি না যে এইগুলো কী কী খাবে না, বলছি না। আমরা সবসময় খাবার কথাই বলছি। এখানে কোথাও লেখা আছে যে ডোন্ট ইট এনিথিং? না, আমি আবার ওই রিলগুলোতে আসছি যেখানে বলছে রেড মিট খাবে না, এই করবে কে না। বলেছে? আমি তো বলিনি। হ্যাঁ, সেই তো বলছি। তা আমি সেটা বলছি, তার কারণটা হচ্ছে যেখানে মেসেজটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এখানেই ভুলটা হচ্ছে। ভুলটা হচ্ছে যে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা যখন খাই, খাওয়াটা যেটাকে আমরা ব্যালেন্সড ফুড হয় না। যে কোনো একটা খাবার তো পুষ্টিকর, খাবার তো শরীরের পুষ্টির জন্য। কে বলেছে খাবার খেলে অসুখ হয়? কেউ বলেনি, কখনো বলা হয়নি। খাবার তো শরীরকে ধরে রাখে। আমরা এই যে বেঁচে আছি, সুন্দর করে কথাবার্তা বলছি, তুমি সুন্দর করে কথাবার্তা বলছো এবং আমাকে চোখা চোখা প্রশ্ন করছো, এই বুদ্ধিগুলো এসছে কোত্থেকে? খাবার থেকে। সে খাবারকে তুমি অস্বীকার করছো? এ কোনো হয়? সুতরাং গল্পটা হচ্ছে যে যে খাবারটা আমি খাচ্ছি সেটা ব্যালেন্স ফুড। ব্যালেন্স ফুড মানে কি? যে খাবারের যে কম্পোনেন্ট আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, ওয়াটার, মিনারেল অ্যান্ড ওয়াটার, এই হলো খাদ্য। কেমন? এই খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের 100 গ্রাম খাই, যদি আমার খাবারটা 100 গ্রাম হয়, তার 60 গ্রাম হতে হবে কার্বোহাইড্রেট, তার 20 গ্রাম হতে হবে প্রোটিন, তাহলে 60 আর 20 80, আর বা 25 গ্রাম প্রোটিন, আর 15 গ্রাম হতে হবে ফ্যাট, মানে ফ্যাট জাতীয়। ফ্যাট মানে তেল বা ওই জাতীয় জিনিস, মানে ফ্যাট। তার সঙ্গে থাকতে হবে প্রচুর পরিমাণে জল, সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইট, আর আর থাকতে হবে ভিটামিনস। ভিটামিনসগুলো খাবারের মধ্যেই রয়েছে। সুতরাং সমস্যাটা হচ্ছে যখন আমরা খাই, দেখবে বাঙালির খাবার, আমি জানি না শহরের মানুষের কী, কিন্তু আমার তো অনেক বিভিন্ন জায়গাতে রুগী আসে, সে সকালে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে প্রথম ব্রেকফাস্টটা কি না, আগের দিনে রাতে জমানো পান্তা ভাত খাচ্ছে, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। খেলো, ভালো কথা, পান্তা ভাতে পান্তা ভাত উপকারী, কোনো ক্ষতি নেই, পান্তা ভাত খেলো। পান্তা ভাত খাওয়ার পর তারপর সে সকাল 10টার সময় দোকানে যাবে, দোকানে বসবে গিয়ে, তখন বললো সে আবার ভাত, তার সঙ্গে আলু ভাতে, তার সঙ্গে একটু মাছ করে সে গেল, তা ভাত নিয়ে সে দোকানে গেল। 2টোর সময় সে ফিরে তখন তার লাঞ্চ করতে হবে। লাঞ্চে তখন চিকেন খেলো, আবার ভাত খেলো, তার সঙ্গে দোকানে একটু ভাজা খেলো, তারপরে করে সে চলে গেল, আবার বিকেল 6টার সময় খেলো। এই যে 7-8 কোর্স অফ খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে ভাতই চলে যাচ্ছে। তো তাহলে কী হচ্ছে? অথচ বলছে না, আমি না একদম চর্বি খাই না, আমি সবসময় সাদা তেল দিয়ে খাই। সে যদি কিছুই না খায়, শুধু যদি ভাতই খেয়ে যাচ্ছে, তাহলে সে তো অসুখ হবেই। তার কারণটা হচ্ছে যে তার ওই যে ব্যালেন্স ফুডটা নেই। আবার আরেকজন সে করছে আমি কিন্তু ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি একদম ভাত খাই না। ভালো কথা, ভাত খাবেন, তাহলে কী খান? সে দেখা গেলো চিকেন খাচ্ছে, তারপরে মাছ খাচ্ছে, তারপরে ডিমের অমলেট খাচ্ছে। কেউ কি জানে যে একটা সেদ্ধ ডিমের মধ্যে ক্যালোরি যদি 85 ক্যালোরি থাকে, সেই ডিমটা কি যে অমলেট করে তৈরি করবে সেটা হয়ে যাবে 170 ক্যালোরি, বেড়ে যাবে। জানে না তো। তাহলে টোটাল ক্যালোরি কন্টেন্টটাকে এমনভাবে ফর্মুলেট করা আছে, তার আকৃতি, তার হাইট, তার ওয়েট অনুযায়ী সেই ব্যালেন্স ফুডটাকে খেতে হবে। আমাদের আগেকার দিনে যারা পূর্বপুরুষেরা ছিলেন, যারা গ্রামের থাকতেন, হাঁটতেন, কাটাতেন, তাদের কি এরকম সমস্যা হতো না তো? তাদের অসুখ বিসুখগুলো ইনফেকশন থেকে বেশি হতো, তাই না? হার্টের অসুখ কোথায়? খুবই কম ছিল। আমার তো নিজেও তো আমার মনে পড়া হয়নি। আমার তো আত্মীয় স্বজন বহুদিন থেকে বেঁচে আছেন, আমার অনেকে বেঁচেছিলাম, আমার বাবা অনেক দিন বেঁচেছিলেন, বাবা তো রিসেন্টলি মারা গেছে। থামাই এখানে, কারণ এখানে ওই আপনার চতুর্থ পয়েন্টটার আমার প্রশ্নটার উত্তর আপনি দিয়ে দিচ্ছেন। ভেরি গুড। ডু রেগুলার হেলথ চেকআপ। হ্যাঁ, এইটার একটা মতবাদ আছে, এবং আমিও বলি যে এইটা মানুষকে হয়তো রোগী করে দিচ্ছে। একদম, খুব আগেকার দিনে আমি খুব হ্যাপি, আমি খুব খুশি যে এই প্রশ্নটা উঠেছে, একদম দারুণ। এটা হচ্ছে এখানে আমি যখন বলছি হেলথ চেক আপ, কোথাও লেখানে কিন্তু ডু মেডিকেল হেলথ চেক আপ লেখা আছে না। তাহলে হেলথ চেক আর মেডিকেল চেক আলাদা। হেলথ চেক ইউ চেক ইউর সেলফ। কেমন? তুমি নিজে ধরো মাসে কবার নিজের ওজন চেক করো? আমি তো করি না, বেড়ে গেছে এই ভয়ে করি না। তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছো। তাহলে এখানে হচ্ছে যে আমি সেটাই বলতে চাইছি যে হেলথ কেয়ার
মানে হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা, কিন্তু সেবা নয়। হেলথ কেয়ার মানে কেয়ার নয়, হেলথ কেয়ার হচ্ছে দায়িত্ব, হেলথ রেসপন্সিবিলিটি। তাহলে যে আমার কাছে আসছে, সে চিকিৎসা করতে আসছে, করাতে আসছে, আমি তাকে চিকিৎসা করছি, কিন্তু সে কি তার নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন? শুধু সচেতন, সে কি দায়িত্বপূর্ণ, যে তার দায়িত্ববোধ আছে যে আমাকে সুস্থ থাকতে হবে? যদি থাকতো তাহলে সে তার নিজের ওজন সম্বন্ধে জানতো। আচ্ছা দেখি তো আমার ব্লাড প্রেশারটা কত, এই অজিতবাবু আপনি দেখুন না, তারপরে প্রেশার দেখুন না, প্রেশারটা চেক করুন না। তো কোনো দিন সে যায়নি। তাকে একটা হাসপাতালে যেতে হবে, সেখানে একটা প্রেসক্রিপশন থাকতে হবে, কেমন? আর ডাক্তারি শাস্ত্রের কোনো বইতে কোথাও লেখা নেই যে মেডিকেল হেলথ চেক আপ করলে মানুষ সমাজ সুস্থ থাকে, কোথাও লেখা নেই। এটা একটা ট্র্যাপ, একটা গেমিক, একটা ফাঁদ। এই কর্পোরেট হাসপাতালগুলো এই ফাঁদ পেঁচিয়ে রোগী ধরার জন্য, আর শুরু করেছে, তৈরি হয়েছে আতঙ্ক। একদম ভুল মেসেজ, কমপ্লিটলি ভুল মেসেজ। আমি কজন্য লিখিনি মেডিকেল হেলথ চেক আপ, করছে হেলথ চেক আপ, দ্যাট ইজ ইউ চেক ইউর সেলফ। এখনও পর্যন্ত মানুষ তার নিজের পালস কাউন্ট করতে জানে। ক্যান ইউ কাউন্ট ইউর ওন পালস? জানে না যে কোথায় হাত দিলে তার পালস পাওয়া যায়। তো আমি শিখিয়ে দিই, আপনি এখানে হাত দিন, দেখুন আপনি পালস, এখানে ঘড়ি আসতো, ঘড়ি দেখুন কত, নিজেই জানতে পারি যে আমার এটা পালস। কেমন? ব্লাড প্রেশার চেক আপ করতে কিচ্ছু লাগে না। আজকাল সব মোবাইলে সে বসে বসে 1724টা হোয়াটসঅ্যাপ দেখে প্রতিদিন। হ্যাঁ, না অ্যাপের পেছনে দৌড়ে বেড়াচ্ছে, কিচ্ছু না, একটা ছোট্ট অ্যাপ, আঙুলটা লাগিয়ে দিয়ে প্রেশার চলে আসবে। কখনো করেছো? করেছি। তাহলে আর কজন করেছে? করেনি তো। তাহলে সেই যে সহজভাবে তার সম্বন্ধে জানা, যে হ্যাঁ আমার চোখে চশমা আছে, আমাকে একটুখানি দেখতে হবে যে পাওয়াটা ঠিক আছে তো, আমার একটু খিদে পাচ্ছে না, দেখে নিতে হবে, আমার ঠিক আছে তো, এই যে দেখার জিনিসটা, এই সম্বন্ধে জানা বোঝা, এটাই হচ্ছে হেলথ চেক। হেলথ চেক হচ্ছে একটা কল, ইনসাইড কল, যে আমি আমাকেই প্রশ্ন করছি, আমি কি এগুলো করেছি? এটা নিয়মিত যদি করে, শিওর সে ভালো। প্রতিদিন এগুলো হয়, আমি প্রতিদিন দেখি। যেমন আমি বলছি যে দক্ষিণ ভারতের একটা বিশেষ আর অনেকটা জায়গা জুড়ে লোকেরা মাংস খায় না, ভেজিটেরিয়ান। হ্যাঁ, গুজরাটে স্টেটের প্রায় সমস্ত স্টেটটাই ভেজিটেরিয়ান, তাই তো? তাহলে ওখানে যারা হৃদরোগী বিশেষজ্ঞ, তাদের এত ভালো প্র্যাকটিস কেন? এত মানে বড় বড় হাসপাতাল রয়েছে, সব হাসপাতাল দ্রমরমাবি, হৃদরোগ থইতেই করছে, হওয়ার তো কথা ছিল না, হচ্ছে তো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাংস খেলে হার্টের অসুখ হয়, আর মাংস না খেলে হার্টের অসুখ হয়, প্রমাণিত হয়ে গেছে, ভুল চোখের সামনে দেখা যাচ্ছে। গুজরাটে মানে বড় বড় হাসপাতালের সংখ্যা কলকাতার থেকে বেশি। ক্যাথল্যাব অ্যাঞ্জিওপ্লাস্টি টোটাল নাম্বার গুজরাটে পশ্চিমবঙ্গের থেকে বেশি। চেন্নাইতেও মানে অনেকগুলো হাসপাতাল আছে, অনেকটা হাসপাতালে আমাদের এখানকার লোকজন যায়, তাছাড়াও যেখানে এখানকার লোকজন যায় না, সেখানেও প্রচুর হার্টের অসুখ হচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারণ ওই সমস্ত জায়গায় কার্বোহাইড্রেট রিচ ওরা খাবার খাচ্ছে। কেমন? ওখানে অনেক বেশি তেল খাচ্ছে, ভাজা খাচ্ছে, আমাদের ওর নাম কি, যা ভাত খাচ্ছে, ভাত জাতীয় খাবার খাচ্ছে, রুটি খাচ্ছে না। আবার যদি আমি গুজরাটে চলে যাই, সেখানে তো মানে সত্যি ভর্তি, একদম কী নেই, প্রত্যেকটা খাবারে মিষ্টি, তাই না? গুজরাট খাবার মানে যে কোনো খাবারে মিষ্টি, মানে মাছের ঝোলে পর্যন্ত মিষ্টি দেয়। কেমন? সে উচ্ছেতে মিষ্টি দিয়ে মিষ্টি করছে, রান্না করছে, এরকম দুরবস্থা। সুতরাং বোঝা যাচ্ছে যে খাবার এই নয় যে মানে মাংস না খেলে হার্টের অসুখ হবে না, আর মাংস খেলে হবে, এটা ভুল। যেটাই খাবো না কেন, সেটা যদি আমার ব্যালেন্স ফুড থাকে এবং সেটা যদি আমি নিয়মিত মেনটেন করে যাই, তাহলেই তো আমাদের হার্টের অসুখ হবে না। কেমন? সেটা সবসময় খেয়াল রাখতে হবে। আমি যদি 24 ঘন্টায় আমার শরীরের হাইট ওয়েট অনুযায়ী আমার যদি 1500 ক্যালোরি বা 2000 ক্যালোরি দরকার থাকে, সেটা আজকালকার দিনে স্কুলে পর্যন্ত পড়ানো হয়। আজকালকার স্কুলে গেলে তাদেরও ডায়েটারি হ্যাবিটও পড়ানো হয়, তাদেরও খাওয়া দাওয়া সম্বন্ধে মানে পুষ্টি, এবং বাংলাতে থাকে, ইংরেজিতে নিউট্রিশন চ্যাপ্টার একটা থাকে। সেখানে সে ইচ্ছা থাকে জানবে, জানার পরে সে বলে না আমি এটা খাবো, এটা এইভাবে এই জিনিসটা দাঁড়িয়ে করে দেবে। এবং কারো যদি না থাকে, আমার মানে নিজের দিদিমা খুব বেশি শিক্ষিত ছিল না, বোধহয় ক্লাস 5 অবধি পড়াশোনা করেছিল। তার ডায়েট যখন সে যখন দিদিমা যখন আমাদের বাড়িতে আসতেন, কি সুন্দর রান্না করতেন, কিন্তু ওই খুব পরিমিত পরিমাণে, সব খাবার পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া। উনি জানতেন যে এইভাবে খাবার দিলেই কিন্তু বাড়ির লোকে সুস্থ থাকবে। তো সেই যে সংস্কৃতি, সেই সভ্যতাটা আস্তে আস্তে সরে যাচ্ছে। কেমন? এইটাই হচ্ছে কিন্তু এই যে মানে বলা যেতে পারে যে খাদ্য সংস্কারের যে একটা আধুনিক বিপ্লব বা একটা অত্যাধুনিক চেতনা, সেটাই বোধহয় এই সমস্ত অসুখের জন্ম দিচ্ছে, যার মধ্যে হার্টের অসুখ, ডায়াবেটিস, কোলেস্টেরল বেশি, ব্লাড প্রেশার, এই সমস্ত হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়।
আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা আমি শুনলাম, এই তনুশ্রী শঙ্করের মেয়ের নাম ভুলে যাচ্ছি, দিয়ে নাম, তো ওর বাড়িতে একজন কাজ করে তার নাতনি নিয়ে, উনি ওই রিল বানান, তার মধ্যেই এই নাতনিটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু কথায় কথা বললো নাতনিটার হার্টে একটা ফুটো আছে, গ্রামে থাকে। তো ওর অপারেশন হলো, তখন বললো যে আমাকে বলা হয়েছে, ডাক্তাররা বলেছেন যে রুরাল ইন্ডিয়াতে প্রচুর বাচ্চা এরকমই হয় যাদের হার্টে ফুটো থাকে। এটা কি সত্যি? আর সত্যি হলে কারণটা কি? না, প্রথমে প্রচুর বাচ্চা বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। প্রচুর বাচ্চা যখনই আমরা বলি তখন একটা স্ট্যাটিস্টিকের প্রশ্ন আসে, হ্যাঁ। যে আমার এতগুলো বাচ্চা হলে কতজন বাচ্চার হচ্ছে, তার সত্যি কোনো তথ্য কিন্তু ওনার অন্তত জানা নেই। আমি নিশ্চিত ওনার জানতেন। এখন এই প্রচুর মানে হচ্ছে যে তার দেখা যে কয়জন আছে তাদের থ্রু দিয়ে কিছু শোনা, এবং তার কাছে সেই নাম্বারটাই প্রচুর বলে প্রমাণিত হয়েছে। কিন্তু সেই গ্রামে প্রতি বছর কতজন বাচ্চা জন্ম হয়, তাদের মধ্যে কতজন হার্টের রুগীর আছে, সে তার তথ্য তো ওনার কাছে নেই। কিন্তু আমাদের কাছে যে ডাক্তার হিসেবে যে তথ্য আছে তাতে আমরা জানি যে ওভারঅল যদি 100 জন বাচ্চা জন্ম নেয়, সেটা গ্রাম হোক বা শহর হোক, যেখানেই হোক না কেন, তার মোটামুটি খুব বেশি বড় হলে 2 to 5%, মানে 100 জনের মধ্যে 5 জনের হয়তো হবে, তার বেশি হবে না। হয়তো তার মধ্যে হার্টের অসুখ থাকে তাদের মধ্যে, তার মধ্যে ফুটোর সংখ্যা হয়তো আরও কম হবে, তাই না? খুব খুব বেশি না। এখন কোনো একটা দেশে পপুলেশন যদি 130, কত আমাদের 130 কোটির পপুলেশন হয়, 130 কোটির 5% কত হচ্ছে? 130 কোটির মানে 1%ই তো বোধহয় 1 কোটি, 1.3 কোটি, তাহলে 5%, 5 into 3, তাহলে বোধহয় 6 কোটির কাছাকাছি। 6 কোটি তো কোনো দেশ, একটা গোটা দেশ, তো সে তো ভাবতে তো আপত্তি কী, তাতে তো কোনো সমস্যা তো নেই। তার মানে এটা রুরালের কোনো ইস্যু না, এটা এমনি নর্মাল। সাধারণভাবে। তবে রুরালের সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু রুরালেতে মানে এখনও পর্যন্ত গ্রামীণ সভ্যতায় ভারতবর্ষের হাসপাতালে ডেলিভারিটা অত এখনও হয় না, এখনও হোম ডেলিভারি হয়। হোম ডেলিভারি হওয়ার ফলে হয় কি, যে অনেক বাচ্চাদেরকে স্ক্রিন করা হয় না। এখানে হয় কি, শহরে যেহেতু বেশিরভাগই বাচ্চারা হাসপাতালে হয়, এখন নিয়মিতভাবে হাসপাতালে ডেলিভারির পরে একজন শিশু বিশেষজ্ঞ তাকে দেখে, সে যে কোনো হাসপাতাল হোক না কেন, সরকারি বেসরকারি ছোটোখাটো সব হাসপাতালে, নার্সিংহোম, সব জায়গায় এটা রুটিন হয়ে গেছে। ন্যাচারালি যেই ধরা পড়ে সঙ্গে সঙ্গে একটা ইকোকার্ডিওগ্রামে ধরা পড়ে যেই আছে, মানে যে ধরা পড়ে না তার সুতরাং ওইটা নিয়ে, আর প্রথমে তো ওদের কোনো কষ্ট হয় না, চুপচাপ বসে থাকে। যখন বাড়তে বাড়তে শুরু হয় তখন কোনো কারণে তারা ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তারবাবু পরীক্ষা করে দেখে, আরে তোমার একটা হার্টের সমস্যা, দেখো তো একটু ইকোকার্ডিওগ্রাম করো, ডাক্তারকে দেখাও, তাদের ধরা পড়ে। এইভাবেই এই যে মতামতটা আসে, এই মতামতে তো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার মানে এই নয় যে ওটাকে অস্বীকার করা, সেটাকে নিয়ে ভাবা দরকার, এবং ভেবেও যেটা বিশ্লেষণ করা দরকার যে উনি বললেন কেন এরকম। যদি আমরা বুঝতে পারি যে উনার এটাই কারণ, তখন সেটাকে নিয়ে যদি আমরা কোনো পদক্ষেপ নিই, তখন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যখন আমরা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমরা গ্যারান্টি করবো প্রত্যেক মায়েরা তাদের বা শিশুদের জন্ম দেবে হাসপাতালে বা নার্সিংহোমে, বা তাদের যদি সরকার যদি কোনো ব্যবস্থা করে যে বিনা পয়সা তারা করতে পারবে, কেন একটা ডাক্তারি তত্ত্বাবধানে, তাহলে সমস্ত ছবি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তাই না? এবার শেষ। আপনি সিনিয়র রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, তার জন্য একটা অভিযোগ আছে আর একটা আবদার আছে, এই দুটো। কলকাতা শহরে বিশেষ করে, অন্য শহর আমি জানতে চাই না, আমার শহর না, ডাক্তারদের প্রতি উপরে ভায়োলেন্সটা একটু বেশি। আমি যতদূর দেখেছি, কারণ আমার মায়ের অসুস্থতার সময় আমি সারাদিন প্রায় বসেই থাকতাম। এখন তো সব মণিপাল, তো তার মধ্যে একটা মণিপালে থাকতাম, তো সল্টলেকে আমি দেখতাম যে পেশেন্টদের সাথে যেমনভাবে কথা বলছেন ডক্টর, যেমনভাবে বোঝাচ্ছেন, যতক্ষণ সুন্দরভাবে, আমাদের ছোটবেলায় শিখেছিলাম একটা সাবজেক্ট তখনই তুমি বুঝবে যে তুমি শিখতে পেরেছো যখন তুমি একটা বাচ্চা ছেলেকেও সেটা বোঝাতে পারবে। তো ওই ডাক্তার যখন বোঝাচ্ছেন, এমনভাবে বোঝাচ্ছেন যাতে পেশেন্টটা ঠিক কিছু বুঝছে না, কারণ বলছে ওটা আপনি বুঝবেন না। তো এবার তাকে এরকম ধোঁয়াশার মধ্যে রাখলে একটা ভবিতব্য তো মাঝে মাঝে, যে এটা হতে হবে, ডাক্তারের হাতে তো সব কিছু নেই, তো হবে। তখন তার মনে হয় ডাক্তারেরই ম্যাল প্র্যাকটিস কিংবা গাফিলতি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি,
গভর্নমেন্ট হসপিটালে এটা আমি নিজে খুব রূঢ় ব্যবহার, প্রচণ্ড। এবং আমাকে মুখের উপরে বলছে, কোভিডে আমাকে একজন ডক্টর বলেছিলেন যে আইডি হসপিটালে ভর্তি করতে আমার স্ত্রীকে, কারণ ওইখানে চিকিৎসা খুব ভালো হয়, প্রাইভেটের থেকে বেটার গভর্নমেন্ট ফেসিলিটিতে। সত্যি খুব ভালো চিকিৎসা হয়। কিন্তু এই একটা ডাক্তার আমার সাথে এমনভাবে শেষ পর্যন্ত বলছে, বিনা পয়সায় চিকিৎসা করতে এসছেন কেন, যদি আপনার এতই স্ট্যাটাস থাকে। এখানে আমার ধরুন স্ট্যাটাস নাই থাকলো, তাই বলে কি খারাপভাবে ব্যবহার করতে হবে? তো এইটা আরেকটা জিনিস দেখা গেছে। তো ডাক্তারি কোর্সে আমরা কি কোথাও পিআর, কমিউনিকেশন এগুলো শেখাই না? খুব ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। তো এটা হচ্ছে অভিযোগটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আমি অভিযোগটাকে তারপরে আবদার শুনবো। এর উত্তরটা খুব সহজ, এবং এটা কিন্তু সত্যি আমাদের মতো যারা খুব সিনিয়র, বিশেষ করে আমি তো ছাত্র পড়াই, আমার আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েট কার্ডিওলজিতে করে, মানে সুপার স্পেশালিটি আমার আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েট বহুদিন ধরে করছে, এবং আমার আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েট করা ছাত্ররা এখন প্রতিষ্ঠিত এই শহরের হার্ট রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, তারা প্রতিষ্ঠিত। তারা সরকারি প্রতিষ্ঠানে আছে, তারা বেসরকারি প্রতিষ্ঠানে আছে, এবং প্রত্যেক বছর এরকম একজন দুজন করে বেরোয়। এবারেও একজন পাশ করেছে, সেও এখন আস্তে আস্তে প্রতিষ্ঠা পাচ্ছে। আমার আন্ডারে প্রথমে থাকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আস্তে আস্তে তারা প্রতিষ্ঠিত হয়, এবং আমি তাদেরকে বলি যে এইভাবে তোমায় করতে হবে। সেখানে সমস্যাটা আমরা সত্যি আমাদেরকে এটা ভাবাচ্ছি, আমি তো এটা নিয়ে ভাবছি। ইনফ্যাক্ট আমাদের এই আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, শনিবার দিন এটা নিয়ে আমরা একটা সিরিয়াস আলোচনা করেছিলাম। কী প্রসঙ্গে বলছি সেটা হচ্ছে, শনিবার দিন আমাদের এখানে একটা বড় কনফারেন্স হলো। সেটা হচ্ছে যে সমস্ত ভারতবর্ষে যারা ফিজিশিয়ান, যারা মেডিকেল স্পেশালিস্ট, তারা একসঙ্গে জড়ো একটা বড় কনফারেন্স করেছিল। প্রায় 10,000 থেকে 15,000 লোকের সেখানে আগমন হয়েছিল। ইংল্যান্ড থেকেও ওরকম অনেক ডাক্তার এসেছিলেন, এবং ইংল্যান্ডের রয়্যাল কলেজের যিনি প্রেসিডেন্ট, রয়্যাল কলেজের ফিজিশিয়ান যিনি প্রেসিডেন্ট, উনি এসেছিলেন, ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, ওনার কিছু সঙ্গে লোকজন এসেছিলেন। এবং আমি যেহেতু রয়্যাল কলেজের একজন ভারতীয়, ওই জন্য আমি ইন্টারন্যাশনাল অ্যাডভাইসার বা রিপ্রেজেন্টেটিভ, এবং ঘটনাক্রমে আমি রয়্যাল কলেজ ইউনিভার্সিটির একজন এক্সামিনার, তো আমাকে ইনভাইট করেছিল। তো আমি গেছিলাম, তখন আমি আবার ওনাদেরকে আলাদা করে ইনভাইট করি। তো তখন আমাদের মধ্যে একটা মিটিং হয়, এই প্রসঙ্গটা নিয়েই মিটিং হয়েছিল, যে এখানে ওই ডাক্তারি কারিকুলামটা যেটা আমাদের করা আছে, সেটা আমাদের স্টেট লেভেলেও আছে, সেন্ট্রাল লেভেলেও তো অনেক পড়াশোনা হয়। যেমন পিজিআই চণ্ডীগড় সেন্ট্রাল লেভেল আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট সেন্ট্রাল লেভেল আছে, জিপমার সেন্ট্রাল লেভেল, সেন্ট্রাল ইনস্টিটিউট, এখান থেকে ডাক্তারেরা সেন্ট্রালি কমপ্লিট করে ওখানে চান্স পায়। তো স্টেট লেভেলে বিশেষ করে, সেন্ট্রাল লেভেলে খানিকটা উন্নত হয়েছে, এবং উন্নত হয়েছে অনেকদিন আগে থেকেই হয়েছে। তো সেখানে কমিউনিকেশনের উপরে কোনো কারিকুলাম নেই, কোনো সাবজেক্টই নেই। সেটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যে অবধি পড়াশোনা করো। সে ডাক্তারি পড়া মানে কি আমি তো নিজে জানি, সে কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। মোটামুটি বই মুখস্থ করো, আর প্রশ্ন জিজ্ঞেস করলে ওই মুখস্থ করাটি বলতে হবে, তবেই সে নম্বর পাবে। যদি একটা সেন্টেন্স এদিক ওদিক ভুলে যায়, তখন তুমি কিছুই পড়োনি করে যায়। আর ডাক্তারি পরীক্ষাটা এমনই, ডাক্তারি পরীক্ষায় পরীক্ষক সবসময় চায় অন্যান্য পরীক্ষা থেকে তফাৎ এটা, অনেকগুলো পরীক্ষাটা এগুলো অন্যরকম। পরীক্ষাটা যেখানে কোনো অল্টারনেটিভ নেই, ঠিক আছে, যে আনসার এনি 6 আউট অফ দ্য 10, ডাক্তারি পরীক্ষা তা হয় না কোনো দিন। 10টা মানে 10টাই উত্তর দিতে হবে। এখানে অল্টারনেটিভ, কারণ শরীরের তো অল্টারনেটিভ হয় না। অল কোয়েশ্চেন টু বি আনসার্ড, এক। আর 2 নম্বর হচ্ছে যে যেভাবে কোয়েশ্চেনটাকে উত্তর দিতে হবে, যেভাবে বই লেখা আছে ওইটাই দিতে হবে। সেটা যদি না দেওয়া হয়, তাহলে উত্তরটা ঠিক হচ্ছে না বলে এক্সামিনাররা মনে করে, যদিও আর পরিবর্তন হচ্ছে। আর একটা হচ্ছে, পরীক্ষক যারা হয় তাদের উদ্দেশ্য হচ্ছে কী করে তাকে পাস না করানো যায়। অন্যান্য পরীক্ষাকে কী করে, আছে ঠিক আছে যা আছে ওকে পাস করিয়ে দাও। এখানে হচ্ছে পাস যাতে না করে, উদ্দেশ্যটা হচ্ছে, আমি নিজে এক্সামিনার, আমারও সেই একই রকম, যে আমি পাস প্রথমে, মানে পাসটাকে আমরা সবসময় বলি ছাত্রদেরকে, তোমাদের পাস করাটা আদায় করে নিতে হবে, তোমাকে পাস করাবে না। তো যার ফলে হচ্ছে কি, সবসময় ওকে বই পড়তে 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 ওরা মানে একেবারে বইয়ের পোকা হয়ে যায়। কিন্তু কমিউনিকেশন সম্বন্ধে যে একটা নির্দিষ্ট অংশ আছে, সেটা কোনো কারিকুলামের কোথাও নেই। মানে কোথাও নেই যে রুগী অসুস্থ হলে তাকে কী করে কথা বলতে গেলে সে পাস করবে, সেটা নেই। এইটাই হচ্ছে রয়্যাল কলেজের পরীক্ষার মধ্যে একটা তফাৎ। রয়্যাল কলেজে এমআরসিপিতে একটা স্টেশন আছে, আমরা বলি সেই স্টেশনে, সেই একটা মানে ওটা স্টেশন 1, স্টেশন 2 বলে একটা স্টেশন আছে, সেখানে শুধুই কমিউনিকেশান। মানে আমরা পরীক্ষকরা এক্সামিনে দাঁড়িয়ে থাকি, আমরা শুধু লক্ষ্য রাখি যে ক্যান্ডিডেট কী করে রুগীর সঙ্গে কথা বলছে, বেডসাইড ম্যানার আর এমনি একদম পরিষ্কার কথা বলছে, মানে কিছুই না। হয়তো আমরা বলে দিলাম যে এই রুগীটার একটা সাংঘাতিক ক্যান্সার হয়েছে, এবং এই ক্যান্সারটা দুরারোগ্য ব্যাধি, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, এবং এরপরে সে খানিকটা কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে। এই অবস্থায় সে তোমার কাছে হলো, তুমি কী বলবে। এই হচ্ছে ওটাকে টাইমশিটে দেওয়া, ওটা পেপারে একটা লেখা আছে, ওটা পড়ছে, পড়ে ওর মধ্যে 12 মিনিট দেওয়া আছে, কি 9 মিনিট দেওয়া আছে, কি 7 মিনিট, টাইম ফিক্স করা আছে, তুমি এর সঙ্গে কথা বলো। আমরা ওকে লক্ষ্য করছি ঠিক মতো কথা বলছি কি না।
তাহলে কমিউনিকেশনের উপরে আমি তাকে ইভ্যালুয়েট করছি, তাকে নম্বর দিচ্ছি, এবং সেটার ইম্পর্টেন্ট স্টেশন, ওটায় ফেল করলে সে পাস করতে পারবে না। তো এইটা নেই, সেটা আমরা আলোচনা করেছি, এবং এটা খুব শিগগিরই ভারতীয় ইয়েতেও আসবে, চলে আসবে। আমার যে আসলে এটা 1 নম্বর, আমি শেষ করে নিই। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে এই যে বিভিন্ন এই যে কোভিড সম্বন্ধে তুমি যেটা বললে, আমাদের আইডি হাসপাতাল, বিভিন্ন হাসপাতালগুলো, প্রাইভেট হাসপাতালে এটা আজকাল খুব হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক রাশ। এখন সবাই ভুলে যায় যে ডাক্তার যে রুগী দেখে যাচ্ছে, ডাক্তার কিন্তু অনেক কাজ করছে, রুগী দেখছে, তার লিখছে, তার ট্রিটমেন্ট লিখছে, তার ওটা লিখছে, তারপরে তার একটা অন কলে এসে তাকে যাচ্ছে, তার একটা মোবাইল হচ্ছে, স্যার হচ্ছে না, কারণে দৌড়ে তোকে চলে যাচ্ছে, তারপরে বাড়ির লোক সব প্রশ্ন করে যাচ্ছে। আর বাড়ির লোক যখন প্রশ্ন করে, যে বেশিরভাগ প্রশ্নই খুব রিলেভেন্ট নয়। বাড়ির লোক বলতে কে? বাড়ির লোক বলতে যে পেশেন্ট এসছে সেই পেশেন্টের শালার, সেই শালার ছোট বোনের স্বামী, সে এসে হাজির হয়েছে, যার সঙ্গে তার জীবনে আর কোনোদিন দেখা হবে না। সে সব জানতে চায়, এবং জেনে তারপরে বলবে এই ডাক্তার কিচ্ছু জানে না, তার ইনপুট এবং তার আউটপুটের সঙ্গে তার পেশেন্টের কোনো রিলেশন নেই। এবং খুব বুদ্ধিমান ডাক্তার হলে, আমার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ঘটেছে, এটা বলা দরকার। সেটা হচ্ছে ওরকমই একজন অফিসার, টপমোস্ট অফিসার, সে ভর্তি হয়েছে, তার একটা হার্টের অপারেশন করতে হবে। যে অপারেশন হচ্ছে, তার স্ত্রী বিভ্রান্ত, একদম বিভ্রান্ত। ডাক্তারবাবু এরকম হয়েছে, তারপর যে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তখন একজন ভদ্রলোক এসে, বৌদি সরে যান, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি। বৌদি এলো, বৌদি সরে গেল, হ্যাঁ তুমি একটু দেখো বাবা, ডাক্তারের সঙ্গে কথা বলো। উনি বসলেন, উনি বেশি বললেন, আমরা যে আপনি কে? বললেন না আমি ওনার ডিপার্টমেন্টেই, আমি ঠিক ওনার আন্ডারেই কাজ করি। আমরা যে কী পজিশন? বললো যে, আমি বললাম উনি হলেন আমাদের এখানকার চেয়ারম্যান, আমি ডেপুটি চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। তো বলা শুরু করলো, এটা সেটা নানা রকম প্রশ্ন করে গিয়ে আমি বললাম ঠিক আছে, আপনি যান, আপনি ওনাকে পাঠিয়ে দিন। উনি চলে গেলেন, উনি এলেন, আমি ওনাকে একদম সরিয়ে দিলাম আমার থেকে, ওনাকে এলেন, ওনাকে বসে দিলেন যে আপনি কি চান যে আপনার সঙ্গে ভালো হয়ে যাক? বলে কেন বলছেন? আপনি যদি ভালো হয়ে যেতে চান, আমি যেটা বলছি সেটা শুনুন, একদম প্রশ্ন করবেন না, যা বলছি দেখুন। বকা লাগালাম, প্রচণ্ড বকা লাগালাম, আর ওই ভদ্রলোককে দূরে আসতে বলুন। তবে যতই চিকিৎসা করলাম, ভদ্রলোক ভালো হয়ে গেল। ভালো যাওয়ার পর তখন বললে, যাই ডাক্তার আপনি ওরকম বললেন কেন? আপনি বুঝতে পারেননি, ওনার যে ডেপুটি, ও চায় যে ও মারা যাক এই চিকিৎসায়, মারা গেলে ওই পোস্টটা ও চেয়ারম্যান হবে। আপনি বুঝতে পারেননি সেটা? তো এইগুলো অনেক সময় থাকে। এখন আমার মতো লোক, আর আমার যেহেতু আমার প্রচণ্ড দাপট আছে, কনফিডেন্স দিয়ে কথা বলতে পারি বলে করতে পেরেছি। অনেক ডাক্তার সেটা করতে পারে না, কিন্তু বুঝতে পারে। কিন্তু উল্টে যদি বাই চান্স ওনার কিছু হতো, এখানে চান্সের গল্প নেই, আপনাকে না একদমই নয়। ওইখানে তো ওই তো বোঝার ব্যাপার, ওইটাই তো ডাক্তারের বুদ্ধি। সেই এক্সপিরিয়েন্স তো সবার নেই। না, আছে বুদ্ধি, ওইখানে বুদ্ধি, ওটা ডাক্তার ধরতে পেরে যায় যে কোথায় ঘটনাটা ঘটবে, কোথায় ঘটনাটা ঘটবে না। যখন আমি যদি বুঝতে পারি যে ঘটনাটা সত্যিই ক্রিটিক্যাল, ওটা যে যতটা ক্রিটিক্যাল নয়, ততটা ক্রিটিক্যাল বাড়িয়ে দিয়েছে। ভদ্রমহিলা তো তখন কি, ও যা বলবে তাই মেনে নেবে। সেটাই তো হয়। সুতরাং এটা সেদিন, এই কদিন আগেও হয়েছে। আমি আমার জুনিয়রকে কালকে না পরশু হলো, জুনিয়রকে বললাম তুমি দেখেছো কী চাইছে? ও কিন্তু অন্য জিনিস চাইছে সেদিন। ওটা হচ্ছে এসেছিল ও প্রপার্টি শোয়ের ব্যাপারে। এটা কালকেই ওদের ঘটনাটা করলো আমার সামনে। আমার দুজন স্টুডেন্ট বসে আছে, আমি দেখছি, দুজন এসে বলছে, বললো যে শালার বউ চলে এসছে, সামথিং অড। তখনই কথা বলতে গেলে এমনভাবে বলছে, বললাম যে ও তো বলছে যে প্রপার্টি কাগজ, মারা যাবে, প্রপার্টি কাগজ সই করবে। তো এতগুলো অনেক ফ্যাক্টর থাকে। ডাক্তারকে এখন মুশকিল হচ্ছে যে এগুলো খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন হেলথ কেয়ার, এটাকে বুঝতে হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই ধরনের কোনো ট্রেনিং হয় না। যেহেতু আমি বিদেশে ছিলাম, আমি বুঝতে পারি যে ঘটনাটা এই জন্য। আমি এই নয় যে আমি বাকিদের থেকে এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট, তা নয়, আমার হয়তো এক্সপোজারটা বেশি। আর একটা হচ্ছে যে এমনি খুব ব্যস্ত থাকে, সে ব্যস্ত থাকার মাঝখানে হয়তো মাঝে মাঝে একটু সত্যি তো তার মানুষ, সেও দেখা যাবে সকাল থেকে এক কাপ চাও খায়নি, হ্যাঁ একটা বিস্কুটও খায়নি, সকালবেলা এসছে এ করে যাচ্ছে, একটা রুগী দেখে যাচ্ছে, সে ক্লান্ত হয়ে পড়ছে, তখন তাকে, সে ন্যাচারালি তার মানুষ তো, সে কখনো কখনো একটু তার হতেও পারে। সবসময় যে তাকে, তারও তো একটা নিজস্ব মন আছে, নিজস্ব মুখ আছে, সেই মুখ যে সবসময় হাসবে সেরকম কোনো বাধ্যবাধকতা কি আছে? নেই তো। কারণ এমন কোনো সিস্টেম নেই যেটা বিদেশে আছে, হ্যাঁ সে মাত্র ৪৪ ঘন্টাই থাকবে, তারপরে তাকে থাকবে না, অন কল সে চলে যাবে, রিপ্লেসমেন্ট আসবে। একজন ডাক্তার টানা ৭২ ঘন্টা কাজ করে যাচ্ছে, সে বাড়ি যাওয়ার সময় পায়নি, স্নান করা ভুলে যান, বাড়ি পর্যন্ত যেতে পারেনি। তাহলে কী করে সে লোকে আশা করি স্বাভাবিক থাকবে? থাকা তো সম্ভব নয়। না, এটা ভাবাই কেন জানেন তো? এই যে রিসেন্টলি যেই ঘটনাটা নিয়ে বললাম, এবং তার অর্গ্যানিক্যালি যে আরেকটা আন্দোলন শুরু হলো ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, তাতে মানুষের ঢল তাদের সাপোর্ট করলো। এবার এটা মিটে যাবে, আপনিও বলছেন কোথাও গিয়ে তো মিটতেই হবে, মিটে যাবে। কিন্তু এই কমিউনিকেশনটা যদি ঠিক না হয়,
তাহলে যারা সাপোর্ট করেছে তারা যখন পেশেন্টদের নিয়ে হসপিটালে যাবে, ঠিক, একদম আর ঠিক, এই ডাক্তাররাই দুর্ব্যবহার একদম ঠিক, করবে, একদম তখন অন্যরকম দে উইল reaction ফিল হবে। লেট ডাউন যে এদেরকে আমি সাপোর্ট করেছি, হয়তো বা কন্ডন করি না, হয়তো বা ভায়োলেন্স বেড়ে যেত। একদম ঠিক। এখন কথা হচ্ছে যখনই মানুষ কোনো একটা জিনিসের মধ্যে ঢোকে বা এক জিনিস কোনো একটা পদক্ষেপ নেয়, তার মধ্যে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে তার যুক্তিবাদী মানসিকতা, আর একটা হচ্ছে তার ইমোশন, তাই না? সে আর তার অনুভবিক মানসিকতা, দুটো একসঙ্গে কাজ করে। এবং এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে তখন দুটো একসঙ্গে গিয়ে তার অনুভবটা যখন একটু বেড়ে যায়, তখন সে একসঙ্গে, যখন তার যুক্তিবাদীটা বেড়ে যায়, তখন একই লোকের ব্যবহারটা পাল্টে যায়। সুতরাং এগুলো মানুষের স্বভাব, এগুলো পাল্টানো সম্ভব নয়। যেটা করা দরকার, খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করা দরকার, একটা হচ্ছে কমিউনিকেশনটাকে সুন্দর এস্টাবলিশ করা, আর ডাক্তারের সংখ্যা বাড়িয়ে তাদের নির্দিষ্ট পরিমাণ ডিউটি রোস্টার করে যাতে সে 8 ঘন্টায় থাকে। কোনো একটি ডাক্তারি মেয়েকে আমি টানা 3 দিন নাইট ডিউটি দিতে বলছি, যখন বলছি সেটাকে আমি ঠিক করছি না তো, সেটার ব্যাপার তাহলে তার একটা সেই যে এটা করছে সেও তো একজন ডাক্তার, তাই না? সে তো আর বাইরের লোক এসে করছে না, সে তো টানা 3 দিন তাকে নাইট ডিউটি দিতে, সে বাড়ি যেতে পারবে না। দিনের পর দিন করছে, আজও করছে, সরকারি হাসপাতালে হচ্ছে, বেসরকারি হাসপাতালে হচ্ছে। কেন হচ্ছে? তা সেটা বাইরে জানতে হবে না যে ঠিক আছে আমার ডাক্তার নেই, ঠিক আছে আমরা করবো না। সেই তো তার যে প্রকৃত পদক্ষেপ, সেই প্রকৃত পদক্ষেপ যার নেওয়ার কথা তারা যদি ঠিকভাবে না নেয়, তাহলে তার ফলে যে সমস্ত বিপর্যয় হওয়া সম্ভব সেগুলিই ঘটছে। তার জন্য তো সেই ডাক্তারকে দায়ী করা যায় না, তাই না? তো এটাই ছিল, এবার আবদারটা। হ্যাঁ, আবদারটা শুনি, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? না, সেটা দুটো জিনিস। আমরা তো আপনার মতন স্বনামধন্য ডাক্তার নই যার প্রচার অতখানি দরকার পড়ে না, এমনিতেই লোকে আপনাকে খুঁজে নিয়ে আসে। তো আমাদের চ্যানেলে একবার রিকোয়েস্ট করব যে ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলে দেবেন আমাদের চ্যানেল যেন দেখে লোকেরা, সাবস্ক্রাইব যেন করে। এই আবেদনটা আপনি নয়, প্রতিবার আমাকে করতে হয়, এবার যদি আপনি না, নিশ্চয়ই, এ তো বলার কিছু অপেক্ষা রাখে না। অনিমেষ আজকে এত সুন্দর মানে কথা বললো, আমি জানি না ওর প্রশ্নের কতটা উত্তর দিতে পেরেছি বা আমি কত ভালো বলতে পেরেছি। তবে আমার যা মনে হয়েছে, যেভাবে ভাবি, যেভাবে কথা বলি, ওভাবেই বলেছি। এর মধ্যে কোথাও কোনো সাজানো গোছানো কিছু নেই। এবং ঘটনাক্রমে আমরা কিন্তু কখনো এই ব্যাপারে কোনো রিহার্সালও দিইনি, আমি জানতামও না ওকে জিজ্ঞেস করবে। তো এটাই বোধহয় সবচেয়ে মানে এই স্বাচ্ছন্দ্য তখনই ফিরে আসে যখনই আমাদের কোনো প্রস্তুতি থাকে না। প্রস্তুতি না থাকলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। সেটাই অনিমেষ করতে পেরেছে, ওর অসাধারণ কৃতিত্বের দাবি রাখে। আমি সবাইকে অনুরোধ করব যে এই তুরি ফিল্মস যে টেলিভিশন প্রোগ্রামটা আছে সেটা যেন আপনারা সবাই দেখবেন। এবং অনিমেষ বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে আসে, সকলেই আমার থেকে অনেক উঁচু মানের লোক। আজকে জানি না ওর কী মনে হয়েছে, আমাকে নিয়ে এসেছে, তো আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আপনারা যদি অনুষ্ঠানটা দেখেন এবং অনুষ্ঠান সম্বন্ধে অনিমেষকে জানান, তুরি ফিল্মকে জানান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, তাহলে আমি খুব খুশি হব। আর একটা অনুরোধ করব যে আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছেন যে আমি কখনো একটু লেখাটেখা করি, তার মধ্যে কবিতা লিখি, গল্প লিখি, ছোট গল্প লিখি। এবং সেই সমস্ত গল্পের মধ্যে দিয়ে আপনার আরও বেশি মানুষকে চিনতে পারি, মানুষকে বুঝতে পারি। আমি আমার মানে অনুভব দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি আমার নিজস্ব মানসিকতায়, নিজস্ব পরিবেশে। এবারে বইমেলাতে আমার দুটো বই বেরোচ্ছে, একটা দেশ পাবলিশিংয়ের আর একটা হচ্ছে প্রতিভাসের। আপনারা যদি বইমেলাতে গিয়ে দুটো বই কেনেন, একটা নাম হচ্ছে অমাবস্যার জ্যোৎস্না, যেটা প্রতিভাস প্রকাশন সংস্থা থেকে বেরিয়েছে, এবং দেশ প্রকাশনের কমলিনীর সংস্থা থেকে বেরিয়েছে এক্ষণ। আপনারা যদি যান, সংগ্রহ করেন এবং পড়েন, আমি খুব কৃতার্থ হব। এছাড়া নিয়মিত ম্যাগাজিনে আমার কবিতা, আমার গল্প, আমার প্রবন্ধ, স্বাস্থ্য সম্পর্কিত লেখা বেরোয়। তাহলে আপনি যদি সেগুলো সংগ্রহ করেন বা পড়েন এবং আমাকে জানান, আমি আরও বেশি খুশি হব। আমি আরও কিছু সবসময় নতুন কিছু করতে চাই, ভাবতে চাই। খানিকটা পাগলামি, খানিকটা মানে আনন্দ, হ্যাঁ, খানিকটা নিজেকে সবসময় ভুল বুঝি। আমি সবসময় অন্যকে ভুল বুঝি কম, নিজেকেই সবসময় ভুল বুঝি। এবং সেই ভুলটা শোধরানোর একটা তাগিদ থেকে যায় মনের মধ্যে। সেই তাগিদটা পূরণ করার জন্য প্রতিদিন আমার এই ভুলগুলোকে রাত্রেবেলা ডিলিট করে কারেক্ট করতে হয়। সেই কারেকশনের জন্য যদি আপনারা আমার সামিল হন, আমার সাথী হন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। নমস্কার। না, এখনই নমস্কার করবেন না, আর আবদার শেষ হয়নি। ওই শক্তি বলে বইটা যদি আমাকে একটা স্বাক্ষর করে দেন। ও নিশ্চয়ই, সবাইকে দিয়ে দেবো। বলো কি আছে না, অনুষ্ঠান তো এখানে শেষ না, ও আবদার শেষ হয় না তো। আমরা লোভী মানুষ ডাক্তারবাবু, আমরা অত সহজে আবদার না নিশ্চয়ই যে কোনো আবদারের
ওই শেষ হয় না। আমি যার একটা ইয়ে করি, আমি একটা এটা পড়ে দিই যে কবিতা লেখা মানে কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলা। আজকাল সবাই এত ব্যস্ত সময়ের মধ্যে দৌড়োদৌড়ি করে যে একটু সময় নিয়ে নিজের সঙ্গে বসে যে কথাবার্তা বলবে, মেলামেশা করবে, সেটা হয়েই ওঠে না। যদি বা তাও কখনো হয়, তখনই বেজে ওঠে মোবাইল ফোন। কথাবার্তা বেশিরভাগই অপ্রাসঙ্গিক, তাও বলতে হয় ভদ্রতার খাতিরে। এছাড়াও আছে হোয়াটসঅ্যাপ, SMS, ফেসবুক, ইমেল, যত সব আজে বাজে। নিজের সঙ্গে আর যোগাযোগই নেই। এটা হলো মাল্টিটাস্কিংয়ের যুগ। মানুষের সমাজে থাকি সামাজিক হয়ে, সমাজের নানা ঘটনা দুর্ঘটনায় প্রভাবিত হতেই হয়। চাই বা না চাই একটা নিজস্ব মত থাকে, ইচ্ছায় বা অনিচ্ছায় একটা মতামত তো জাগে অন্তত নিজের কাছে। হায়দ্রাবাদে গত নভেম্বরে এক তরুণী চিকিৎসকের বলাৎকার হলো। সোজা কথা গণধর্ষণ। ধর্ষণ করে তরুণী চিকিৎসকের দেহ পুড়িয়ে ফেলা হয়েছে। আমি মনে করি অপরাধের এত জঘন্য প্রকাশ, এত বীভৎস রূপ আর অন্য কিছুই হতে পারে না। গোটা ভারতবর্ষ তোলপাড় হয়েছে এ খবরে, হওয়ারই কথা। প্রতিবাদ, রাজনীতি, আইন, আদালত, শাস্তি, নিদান, সব প্রসঙ্গ মাথায় নিয়ে মানুষ আন্দোলনে নেমেছে। ধর্ষকেরা ধরা পড়েছে, ঘটনার 8 দিন বাদে তারা পুলিশ এনকাউন্টারে মারা গেছে। কিন্তু সেখানেও প্রশ্নচিহ্ন, সেখানেও বিশ্লেষণ, সেখানে আবার আলোচনা, সমালোচনা, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন ভারতবর্ষে কোথাও না কোথাও ঘটে চলেছে এই গণধর্ষণ। কিন্তু কোথায় প্রতিকার, কোথায় এর জবনিকা? এ তো বেড়েই চলেছে। খুব কষ্টে আছি, যন্ত্রণা হয়, আইনি ভাষা বুঝি না, বিচার পদ্ধতিও ঠিক জানি না, কিন্তু মানুষ তো সত্যিই ভাবিয়ে তোলে। সেই সারিবদ্ধ, সঙ্গত এবং অসঙ্গত ভাবনা জড়ো করে এই লেখা। আমরা জানি কবিতা সত্যি কথা বলে, কারণ কথা তো নিজের সঙ্গে, মিথ্যে বলি কি করে? একটু স্বাক্ষরটা করে এইখানে করতে হবে বোধহয়। অনিমেষ প্রিয়, তারিখ দিতে হবে না, এটাই থাক নাকি? আমি এবার আপনার চেম্বার থেকে একদম দূর করে তাড়িয়ে দেওয়ার আগে শেষ আবদারটা, নিশ্চয়ই, যেই বইমেলার বইয়ের কোনো কবিতা আছে আপনার কাছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি পড়ে শোনাচ্ছি। এটা লাস্ট। হ্যাঁ, বললাম তাড়িয়ে দেওয়ার আগে। এই কবিতার নাম হচ্ছে তোমার আমার কথা। ভাবছি তোমাকে নিয়ে একটা কবিতা লিখব। কেন কবিতা কেন? তাহলে কি গল্প লিখব, ছোট গল্প কিংবা একটা উপন্যাস? না তাই বা কেন? তাহলে কি কোনো প্রবন্ধ, নিবন্ধ, অথবা তোমার আমার জীবন কাহিনী কিংবা কোনো ভ্রমণ বৃত্তান্ত? কি যাতা বলছো? দিন শুরু না হতে আমাকে নিয়ে পড়েছো কেন বলো তো? বলি ব্যাপারটা কি? কাল রাত্রে কি ভালো ঘুম হয়নি, না রাত জেগে ছাই পাঁশ গিলেছ? আরে না, এ সমস্ত কিছুই না। আসলে তোমার জন্য কখনো তো সেরকম কিছু করতে পারিনি। আর সত্যি কথা বলতে ওই একটু আধটু লেখা ছাড়া তোমার জন্য আমি আর কী বা করতে পারি বলো? কেন কেন আমাকে নিয়ে তোমার লিখতে হবে কেন? কারণটা কি? তাহলে কি অন্য কাউকে নিয়ে লিখব? ধরো তোমাকে নিয়ে না লিখে যদি আমি অন্য কোনো মহিলাকে নিয়ে একটা বেশ রোমান্টিক প্রেমের কবিতা লিখি, তখন কি তোমার ভালো লাগবে? আমার বাকি জীবনটা তো তোমার হাজার রকম কথা শুনেই কাটাতে হবে। তোমার আবার যে সন্দেহবাতিক, কি আজে বাজে কথা বলছো? আমার আবার সন্দেহবাতিক? আমার সন্দেহবাতিক তুমি কোথায় দেখলে? আজে বাজে বলছি? তোমার মনে নেই গতবারের পুজোতে যখন আমাদের অফিসের মেজবাবুর সুন্দরী বউ এসেছিল, কি যেন নামটা? আমি শুধু একটু ওর পাশে বসেছিলাম আর দুবার হ্যান্ডশেক করেছিলাম। তুমি আজও কোনো একটা ছুতো পেলেই আমাকে দু কথা শুনিয়ে দাও। বলো ঠিক কি না? হ্যাঁ ঠিক, কিন্তু তুমিও এটা ভালো করে জানো যে সে ব্যাপারটায় তুমি একটু বাড়াবাড়ি করেছিলে। যাক সে কথা থাক। শোনো, আমি হ্যাঁ বলি বা না বলি, সত্যিটা হলো তুমি যাই লিখবে, কবিতা, গল্প, প্রবন্ধ, পুতুল খেলা, রান্নাবাটি, যা তোমার মনে আসে, যা মন চায়, ওসব তুমি আমাকে নিয়েই লিখবে। সেটা আমি ভালো করেই জানি। আর আমি হয়তো তোমার মতো লিখতে পারি না, কিন্তু কলম ছাড়া, কাগজ ছাড়া মনে হয় কোথাও আমিও বোধহয় তোমার কথাই লিখে রাখি। গতকাল লিখেছিলাম, আজও লিখছি, আবার আগামীকালও লিখব।
সব লেখা আছে, লেখা থাকবে। আমাদের জীবন, আমাদের যন্ত্রণা, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের অভাব, আমাদের সাচ্ছল্য, আমাদের সেদিনের কুঁড়ে ঘর আর আজকের দুকামরার ফ্ল্যাট, তোমার আমার অনেক না বলা কথা, না দেখা স্বপ্ন, কোনো একটা নাম না জানা নদী, আকাশের এক নীল জ্যোৎস্না, কোথাও নিশ্চয়ই লেখা থাকবে। আমরা হয়তো পড়ব না, কিন্তু কেউ না কেউ নিশ্চয়ই পড়বে, পড়তেই হবে। ওসব ছাড়ো, আমার যে কি হলো, যত সব আলতু ফালতু বকবক করে যাচ্ছি। অনেক বেলা হলো, তুমি একদম ভুলে গেছো আজ না রবিবার। তোমার তুতো খুড়োর তুতো ভাই আজকে তো বউ নিয়ে আমাদের বাড়িতে আসবে, তুমিই তো নেমন্তন্ন করেছিলে। যাও, তাড়াতাড়ি বাজারে গিয়ে সুবলের দোকান থেকে কচি পাঁঠার মাংস নিয়ে এসো, আর অষ্টমের দোকান থেকে বিরিয়ানি মশলা। কেমন? আর দেরি করো না।